সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি আমার ঘরে বসে বই লিখছি, তাও ঠিকঠাক মতো বই লিখতে পারছি না। এই দুদিন হলো ব্যোমকেশের গায়ে বেশ জ্বর। বৌঠান তার বাবার বাড়ি গিয়েছে এই সপ্তাহখানেক হলো। আমি বৌঠানকে জানাতে চেয়েছিলাম ব্যোমকেশের গায়ে জ্বর, কিন্তু ব্যোমকেশ আমাকে বারণ করে দিয়েছে। ও আমায় বলেছে, অজিত, আমার গায়ে যে জ্বর সেটা সত্যবতীকে জানানোর দরকার নেই। আমার জ্বর এমনিতেই কমে যাবে। সত্যবতীকে জানালে ও খামোখা আমাকে নিয়ে চিন্তা করবে, কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারবে না, আর আমি সেটা চাই না। বুঝলে অজিত? বুঝলাম। বাড়িতে আমি আর ব্যোমকেশ একা রয়েছি। বৌঠান খোকাকে নিয়ে তার বাবার বাড়ি গিয়েছে, তাই আমার উপরেই ব্যোমকেশের দেখাশোনার দায়িত্ব এসে পড়েছে। কিন্তু যতই দিন যাচ্ছে ব্যোমকেশের জ্বর কমছেই না, উল্টে বেড়ে যাচ্ছে। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ব্যোমকেশকে। ডাক্তার ব্যোমকেশকে কিছু ওষুধ দিয়েছে। ওষুধ খাওয়ানোর পর যখন দেখলাম ব্যোমকেশের জ্বর কমছে না, তখন ব্যোমকেশের বারণ উপেক্ষা করে বৌঠানকে টেলিফোন করতে বাধ্য হলাম। আমি বৌঠানকে বললাম, বৌঠান, তোমরা ফিরবে কবে? এই তো ঠাকুরপো, 2-3 দিন পরেই ফিরবো। ঠাকুরপো, তোমার কণ্ঠস্বর এরকম লাগছে কেন? বাড়িতে কি কিছু হয়েছে? বৌঠান, ব্যোমকেশের গায়ে ভীষণ জ্বর, কিছুতেই জ্বর কমছে না। সে কি, ডাক্তার দেখাওনি? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। আমি এখন কি করব বুঝে উঠতে পারছি না। তোমরা তাড়াতাড়ি চলে এসো। তা ওর জ্বর কবে থেকে ঠাকুরপো? এই তো এই 10 দিন হলো ব্যোমকেশের গায়ে জ্বর। 10 দিন ধরে ওর গায়ে জ্বর, আর এখন তুমি আমাকে জানাচ্ছ ঠাকুরপো? আগে কেন জানাওনি আমাকে? আহা, ব্যোমকেশই তো আমাকে বারণ করেছিল। ব্যোমকেশ ভেবেছিল এমনিতেই জ্বর কমে যাবে, আর তোমাকে জানালে তুমি চিন্তা করবে, তাই আর তোমাকে জানাইনি। আমি ছেলেকে নিয়ে আজকে বিকেলেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি ঠাকুরপো। আজকের রাতটা তুমি ওর পাশে থাকো, আমি কাল সকালের মধ্যেই পৌঁছে যাব। রাতে আমার আর ঘুম এলো না। পুরো রাতটাই কেটে গেল ব্যোমকেশের সেবা করতে করতে। খুব সকালবেলা চোখ দুটো লেগে গিয়েছিল আমার। হুঁশ ফিরল বৌঠানের ডাকে। আমি ঘুম থেকে উঠে নিচে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই ব্যোমকেশের ছেলে ভিতরে ঢুকে ব্যোমকেশের ঘরে চলে গেল। আমি তার পিছন পিছন ব্যোমকেশের ঘরের দিকে গেলাম। সে এখন ক্লাস 7-এ পড়ে। ভালোই কথা শিখেছে আমাদের সেই ছোট্ট ছেলে। পড়াশোনায় যেমন পটু, তেমনই দুষ্টুমিতেও। সে ব্যোমকেশের কাছে গিয়েই বলে উঠল, তোমার শরীর এখন কেমন আছে বাবা? তুমি জানো, তোমায় নিয়ে আমি আর মা অনেক চিন্তায় ছিলাম। হ্যাঁ রে বাবা, আমার শরীর এখন বেশ ভালোই আছে। আচ্ছা, তুমি দাদু দিদার কাছে গিয়ে দুষ্টুমি করনি তো? ভালো ছেলে হয়ে থেকেছো তো? না বাবা, আমি দাদু দিদার কাছে গিয়ে কোনো দুষ্টুমি করিনি, ভালো ছেলে হয়ে থেকেছি। তুমি আমাকে যাওয়ার সময় বলেছিলে না, যাচ্ছ যাও, কিন্তু ওখানে গিয়ে কোনো দুষ্টুমি করবে না, ভালো ছেলে হয়ে থাকবে। সত্য, তুমি ছেলের দিকে একটু খেয়াল রেখো। আমি কি আর তোমার কথা ফেলতে পারি বাবা? এমন সময় বৌঠানকে দেখলাম ব্যোমকেশের ঘরের দিকে আসতে। বৌঠান ব্যোমকেশের কাছে এসে বলল, আমি কয়দিন বাড়িতে ছিলাম না, আর তুমি জ্বর বাঁধিয়ে বসলে। আমি না থাকলে তোমার আর ঠাকুরপোর কি হবে কে জানে। আমার দিকে তাকিয়ে বৌঠান আমাকে বলল, তা ঠাকুরপো, আমি যতদিন ছিলাম না ততদিন তোমরা ঠিকঠাক মতো রেঁধে খেতে পেরেছো তো? ওই আর কি বৌঠান, আমি যতটুকু পেরেছি করেছি। ব্যোমকেশ আমাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু আমি ওকে বারণ করেছি। এখন তুমি যখন চলে এসেছো, আমার আর কোনো চিন্তা নেই। এখন তুমি তোমার স্বামীকে সামলাও। আমি যাই, আমার বইটা সম্পূর্ণ করে গিয়ে, অনেক লেখা বাকি রয়ে গেছে। আমি গেলাম। আমি আমার ঘরের দিকেই যাচ্ছিলাম, এমন সময় ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বলে উঠল, তা অজিত, আর কতদিন বই লিখে যাবে? হ্যাঁ, এবার তো বিয়েটা সেরে ফেলো।
তোমার চিরকুমার জীবন আমার আর ভালো লাগে না। আমাকেও ঠাকুরপো হওয়ার সুযোগ করে দাও এবারে। কি বলো সত্য? আমি ব্যোমকেশের কথার কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে চলে গেলাম। বৌঠান আসার কিছুদিনের মধ্যেই ব্যোমকেশ পুরোপুরি সুস্থ হয়ে গেল। আমি একটু অবাকই হলাম, যেখানে আমি শত চেষ্টা করেও ব্যোমকেশকে সুস্থ করতে পারলাম না, বৌঠান আসার পর ব্যোমকেশ পুরোপুরি সুস্থ হয়ে গেল। ব্যোমকেশ শুনলে আমায় হয়তো বলতো, বিয়ে তো করনি অজিত, বিয়ে করলে ঠিক বুঝতে পারতে। চোখের পলকেই কেটে গেল কয়েকটা দিন। আমি দিন রাত পরিশ্রম করে আমার অসম্পূর্ণ বইটা সম্পূর্ণ করেছি। বইটা লিখেছিলাম ব্যোমকেশকে নিয়েই। ব্যোমকেশের একটি জটিল কেস নিয়েই এই বইটি। অল্প কিছুদিনের মধ্যেই বইটা পাবলিশ করব। আমার হাতে এখন বিশেষ কোনো কাজ নেই। ব্যোমকেশের কাছেও এখন তেমন কোনো কেস আসছে না। তাই বলা যেতে পারে আমি আর ব্যোমকেশ অলসতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। কিন্তু এই অলসতা বেশি দিন স্থায়ী হলো না। ব্যোমকেশ এমন একটা কেস পেল, তাতে করে আমাকে আর ব্যোমকেশকে ওপার বাংলায় যেতে হলো। ঘটনাটা একটু খুলেই বলছি। সেদিন ছিল শুক্রবার। খুব সকালে আমার আর ব্যোমকেশের ঘুম ভেঙে গেল। বৌঠান আমাদের জন্য 2 কাপ চা নিয়ে এলো। আমি আর ব্যোমকেশ বারান্দায় বসে চা খাচ্ছি, এমন সময় শুনতে পেলাম গাড়ির শব্দ। বাইরে তাকিয়ে দেখি একটি সাদা গাড়ি আমাদের বাড়ির ঠিক সামনে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর দেখলাম গাড়ির ভিতর থেকে একজন পুলিশ ইন্সপেক্টর নামলো, কিন্তু তাকে দেখে তো এখানকার মনে হচ্ছে না। ব্যোমকেশ আমাকে বলল, এখনো বুঝতে পারছো না অজিত? উনি ওপার বাংলা থেকে এসেছেন, ওনার নাম জামাল আহমেদ। উনি ওপার বাংলার ঢাকা মহানগর থেকে এসেছেন। যাও অজিত, দরজাটা খুলে দাও। ভদ্রলোকটির ইউনিফর্মের দিকে তাকালাম আমি। দেখলাম ইউনিফর্মের বাম দিকে ছোট্ট করে জামাল আহমেদ লেখা, আর লোকটির হাতে কিছু কাগজপত্র রয়েছে। সেই কাগজপত্রগুলোর মধ্যে একটা কাগজে ঢাকা মহানগর লেখা রয়েছে। আমি নিচে গিয়ে দরজা খুলে দিলাম। লোকটি আমার দিকে তাকিয়ে বললেন, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী কি বাড়িতে আছেন? হ্যাঁ, ব্যোমকেশ বাড়িতেই আছে, আপনি ভিতরে আসুন। লোকটি ভিতরে ঢুকলো। আমি লোকটিকে সোফায় বসতে বললাম। কিছুক্ষণ পর ব্যোমকেশ এলো। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরাতে ধরাতে ব্যোমকেশ বলল, নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সালাম আলাইকুম, আমি জামাল আহমেদ। আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। একমাত্র আপনি পারবেন আমাকে বিপদ থেকে রক্ষা করতে। আচ্ছা আচ্ছা, আগে আপনি এখানে আরাম করে বসুন। এই নিন, জলটা খান। লোকটি এক টানে গ্লাসের পুরো জলটা শেষ করে দিলেন। ব্যোমকেশ আবার বলল, আপনি একটু শান্ত হন। আমাকে প্রথমে আপনার বিপদটা খুলে বলুন। কি বিপদে পড়েছেন আপনি? আগে আমি পুলিশে চাকরি করছি বছর 2 হলো, কিন্তু আমি এই 2 বছরে একটা কেসও সমাধান করতে পারিনি। তাই আমার প্রমোশনও হয়নি একদিন। উপর মহলের কাছ থেকে প্রায়ই আমাকে এই নিয়ে কথা শুনতে হয়। আমাকে শেষবারের জন্য উপর মহল বিশ্বাস করে একটা কেস দিয়েছে। এই কেসটাই নাকি আমার শেষ সুযোগ। এই কেসটা সমাধান করতে পারলে আমার প্রমোশন হবে, আর আর না করতে পারলে আমাকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হবে। জামালবাবু, আপনি কিন্তু কিছুই খুলে বলছেন না। কি কেস পেয়েছেন আপনি? আমাকে সবটা খুলে বলুন, তা না হলে তো আমি আপনাকে সাহায্য করতে পারবো না। বলছি ব্যোমকেশবাবু, বলছি। ঢাকা শহরে একের পর এক খুন হচ্ছে, আর খুনগুলো অদ্ভুতভাবে হচ্ছে। একের পর এক নবদম্পতির মৃতদেহ পাওয়া যাচ্ছে ফুলশয্যার রাতে। তো এই কেসটাই আমাকে দেওয়া হয়েছে। আমি আমার রুমে বসে কিছু কাগজপত্র দেখছিলাম, এমন সময় টেলিফোনে কনস্টেবল হারুন আমাকে ফোন করে। হারুন আমায় জানায়, স্যার, আজকেও নবদম্পতির মৃতদেহ পাওয়া গিয়েছে। আপনি তাড়াতাড়ি উত্তরের 8 নম্বর রাস্তার 6 নম্বর বাড়িতে চলে আসুন। আমি হারুনের কথা মতো ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোলাপ ফুল। বিছানার চাদর কুঁকড়ে আসে, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু কাপড় চোপড়। আর বিছানার আকর্ষণীয় বিষয়টি হলো
বিছানার উপর নবদম্পতির দেহ দুটো। দূর থেকে বোঝা যাচ্ছে ওরা দুজন ঘুমিয়ে আছে, কিন্তু ভালো করে দেখলে বোঝা যাবে ওদের ঘুম আর ভাঙার নয়। পঙ্কেশবাবু, আমি প্রথমে ভেবেছিলাম কোনো শত্রু ওদের খুন করে চলে গিয়েছে। আমি এও ভেবেছিলাম ওদের মধ্যে কেউ একজন বিয়ে নিয়ে সন্তুষ্ট ছিল না বোধহয়, অপর একজনকে খুন করে নিজে আত্মহত্যা করে। এটাও এক প্রকারের খুন। এই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু প্যাচটা তখনই লাগে যখন আমি জানতে পারি ওরা প্রেম করে পারিবারিকভাবে বিয়ে করেছে। তখন পুরো কেসটাই পাল্টে যায়। আমি আর হারুন দাঁড়িয়েছিলাম বিছানার সামনে, মাথার উপর ফ্যান ঘুরছিল, তাও আমি ঘেমে যাচ্ছিলাম। বাকি পুলিশ অফিসাররা ঘরের ভেতর থেকে খুনের বিভিন্ন নমুনা সংগ্রহ করে এক জায়গায় রাখছিল। কেউ আঙুলের ছাপ পেয়েছিল, আবার কেউ মেঝেতে পড়ে থাকা বিভিন্ন আলামত। সবার কাজ শেষ হতে হতেই লাশ দুটো খুব সাবধানে তুলে নিয়ে যাওয়া হয়। আমি ভেবেছিলাম কেসটা কি হতে পারে। আমি ভাবছিলাম যারা মারা গেছে তাদের বিয়ে নিয়ে হয়তো কেউ খুশি ছিলেন না, তাই কোনো এক ফাঁকে ওদের দুজনকেই মেরে পালিয়ে যায় খুনি। আরও একবার ভালো করে দেখার পর পরিবারের সাথে কথা বলে বেরিয়ে যাই ঘর থেকে। ঘন্টা খানেক পরে সোজা থানায় গিয়ে ভাবতে বসে যাই আমি, কারণ ঘটনাস্থানে আমি যা যা পেয়েছি তার মধ্যে খুনিকে ধরার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। যা যা পাওয়া গিয়েছে সবই দম্পতির জিনিসপত্র, আর হাতের ছাপগুলো যেগুলো পাওয়া গিয়েছিল সেগুলোর রিপোর্টও চলে এসছে। নবদম্পতির পরিবারের হাতের ছাপ। জামালবাবু, আপনার কি মনে হয় বাইরের কেউ কি ঢুকেছিল বাড়িতে? না ব্যোমকেশবাবু, আমার তা মনে হয় না, কারণ বাইরের কারোর হাতের ছাপ পাওয়া যায়নি। বুঝলাম। লাশ দুটো শরীরে কোনো আঘাতের ছাপ কি খুঁজে পেয়েছেন? না ব্যোমকেশবাবু, লাশ দুটো শরীরে কোনো আঘাতের ছাপ আমরা খুঁজে পাইনি। এর মানে হতে পারে যে বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে। বিষ প্রয়োগ করলে তো মুখ নীল হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটাও তো হয়নি। যে খুন দুটো করেছে সে অনেক সচেতনতার সাথেই খুন করেছে। আচ্ছা, পোস্টমর্টম রিপোর্টটা কি আপনার কাছে আছে জামালবাবু? হ্যাঁ আছে, এই নিন, এই যে এইটা। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর স্তব্ধ হয়ে যায় ব্যোমকেশ, কারণ সেই নবদম্পতির মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে, আর সেটাও একই সময়, ঠিক 2 থেকে 3টের মধ্যে মারা গেছে ওরা। কিছু একটা জিনিস দেখে ভয় পেয়ে ওদের মৃত্যু হয়েছে সেটা স্পষ্ট লেখা আছে রিপোর্টে। লোকটি ব্যোমকেশকে বললেন, রিপোর্টটা দেখে আমিও আপনার মতো অবাক হয়ে গিয়েছিলাম ব্যোমকেশবাবু। ওরা যে ঘরে ছিল সেই ঘরের জানলা দরজা সব বন্ধই ছিল। কেউ এসে ওদের ভয় দেখানোর কোনো প্রশ্নই আসে না। আমার তো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তখন। ঠিক ওই সময় খবর পাই ঢাকার মিরপুরের একটা বাড়িতে নাকি আরও এক নবদম্পতির লাশ পাওয়া গিয়েছে। ঠিক এই রকমভাবে খুনটা করা হয়েছে ওদেরকেও। হার্ট অ্যাটাকের শিকার। রাত 2 থেকে 3টের মধ্যে মারা গেছে ওরা দুজন। একটা কেসই সমাধান হয়নি, এর মধ্যে আরও 2 খুন। আমার কি অবস্থা হয়েছিল বুঝতেই পারছেন। কি বলি ব্যোমকেশবাবু, এই খুনেরও কোনো প্রমাণ আমি পাইনি। আর এই 4 জন খুন হয়েছে তাদের মধ্যে কোনো সম্পর্কও নেই, একেবারে আলাদা ছিল ওরা। কিন্তু যে বা যারা খুন করেছে তাদের মোটিভ কিছুতেই বুঝতে পারছি না ব্যোমকেশবাবু। এই একটা কারণেই আমরা কেসটা নিয়ে এগোতেও পারছি না। আর যারা খুন হয়েছে তারা বড়লোক ঘরের সন্তান ছিল সব। আমি তো আমার চাকরিটা নিয়ে চিন্তায় আছি মশাই। যে কোনো সময় আমার চাকরিটা চলে যেতে পারে। এমন সময় হারুন আমায় বলে, খুনগুলো যে হচ্ছে সব বড় লোক ঘরের, আর একটা বিশেষ দিন ধরেই খুনগুলো হচ্ছে। হ্যাঁ হারুন, তুমি ঠিকই বলেছ। মানুষের জীবনে বিয়ের রাতটাই গুরুত্বপূর্ণ রাত, আর খুনি সেই রাতটাই বেছে নিয়েছে। এই একটাই সূত্র আমাদের কাছে আছে। স্যার,
আমাদের এখানে যা সিস্টেম তাতে অনেকেই ভুল করে, খুনি কোনো না কোনো সূত্র রেখেই গেছে, আমাদের হয়তো চোখে পড়েনি। আমাদের আবার ভালো করে ঘটনাস্থানগুলো দেখে আসা দরকার স্যার। একদম ঠিক বলেছো হারুন, এখনই গাড়ি বের করো। ঠিক আছে স্যার। এই বলে হারুন গাড়ি বের করার জন্য বাইরে চলে গেল। আমি আর হারুন দাঁড়িয়েছিলাম খুনের জায়গায়। সিল করে রাখা হয়েছিল ঘরটা। আমি পুরো ঘরটা ভালো করে দেখে যাচ্ছিলাম। খুব গরম লাগছিল আমার, তাই হারুনকে বললাম, হারুন ফ্যানটা ছাড়ো তো, খুব গরম লাগছে। হারুন ফ্যান ছাড়লো, আর ফ্যান ছাড়তেই একটা কাগজ উড়ে পড়লো আমার পায়ের সামনে। কাগজটা তুলে আমি খুলে দেখতে লাগলাম, কিন্তু কাগজটায় তেমন কিছুই ছিল না। আমরা আবার গাড়িতে করে মিরপুরের বাড়িটায় ফেরত যাই। ওখানে গিয়েও একটা কাগজ পাই, কিন্তু ওই কাগজটাতেও কিছু লেখা ছিল না। অবশেষে আমরা থানায় চলে আসি। চিন্তায় চিন্তায় আমার প্রেশার বেড়ে গিয়েছিল। হারুন আমার মাথায় অনবরত ঠান্ডা জল ঢেলে যাচ্ছিল। ঠিক তখন হারুন আপনার কথা আমায় জানায়। হারুন আমায় বলে, আপনি একবার সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির সাথে দেখা করুন, একমাত্র তিনিই পারেন এই বিপদ থেকে আপনাকে রক্ষা করতে। তাই আমি আর দেরি না করে একেবারে আপনার কাছে চলে এলাম। আপনি তাহলে এই 4টে খুনের সমাধান করতে আমার কাছে এসেছেন, তাই তো জামালবাবু? হ্যাঁ ব্যোমকেশ বাবু, একমাত্র আপনি খুনগুলোর রহস্য সমাধান করতে পারবেন। আর কারোর উপর আমি এই মুহূর্তে ভরসা করতে পারছি না। লোকটি ব্যোমকেশের হাতে 1000 টাকার একটা নোট দিয়ে বললেন, এটা আপনি রাখুন, এটা আপনার সাম্মানিক। ব্যোমকেশ টাকাটা লোকটির হাতে দিয়ে বলল, এই টাকাটা আপনি আপাতত আপনার কাছেই রেখে দিন। আমি না হয় কেসটা সমাধান করার পরই টাকাটা নেব। আর তাছাড়া আমার মনে হচ্ছে কেসটা আমি সমাধান নাও করতে পারি, কারণ কেসটা অনেক জটিল। 4 জন দম্পতির খুন হয়েছে, তাও আবার একই রকম ভাবে। আমাকে উদ্দেশ্য করে ব্যোমকেশ বলল, এই কেসটা নিয়ে আমাকে অনেক মাথা খাটাতে হবে অজিত, বুঝেছো? অনেকদিন পর মনে হচ্ছে মনের মতন একটা কেস পেয়েছি। জামালবাবু, আপনি এবার নিশ্চিন্তে যেতে পারেন। আমি কালকের মধ্যেই ঢাকা পৌঁছে যাব। লোকটি ব্যোমকেশকে বিদায় জানিয়ে গাড়িতে করে চলে গেল। লোকটি চলে যাওয়ার পর আমি ব্যোমকেশকে বললাম, তুমি তাহলে কেসটা নিচ্ছ ব্যোমকেশ? হ্যাঁ অজিত, আমি কেসটা নিচ্ছি। এরকম কেস আমি আগে কোনো সময়ই পাইনি। কেসটার মধ্যে নতুনত্ব আছে, বুঝেছো অজিত? আড়াল থেকে বৌঠান সবকিছুই শুনছিল। আমাদের কথা শেষ হতেই বৌঠান ব্যোমকেশের কাছে এসে বলল, ঢাকা যাচ্ছ যাও, আমার জন্য ঢাকাই শাড়ি কিনতে ভুলো না যেন। ব্যোমকেশ বৌঠানের দিকে তাকিয়ে বলল, ঢাকাতে গিয়ে প্রথমে আমি তোমার জন্য শাড়ি কিনে নেব। আর আমি যদি ভুলেও যাই, অজিত তো আছে আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। ও নিয়ে তুমি চিন্তা করো না। তুমি বরং তোমার ঠাকুরপো আর আমার জন্য 2 কাপ চা নিয়ে এসো। বৌঠান হাসি মুখে ভিতরের ঘরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই বৌঠান আমাদের জন্য গরম গরম চা নিয়ে এলো। ব্যোমকেশ চা খেতে খেতে আমায় বলল, আজকে বিকেলে তোমাকে সাথে নিয়ে একটু দোকানে যাব। বেশ কিছু কাপড় চোপড় কিনবো, আর কিছু নকল গোঁফ আর দাড়িও কিনবো। ছদ্মবেশ নিতে হবে, বুঝেছো অজিত? বিকেলে ব্যোমকেশ আমাকে নিয়ে দোকানে গেল। বেশ কিছু জামা কাপড় কিনলো আর কিছু নকল গোঁফ দাড়ি। ব্যোমকেশ একটা ঘরের ভিতর ঢুকলো, মানে ট্রায়াল রুম। যখন বের হলো তখন ব্যোমকেশকে চিনতেই পারছিলাম না। আমার মনে হলো আমার সামনে ব্যোমকেশ নয়, অন্য কেউ দাঁড়িয়ে আছে। ব্যোমকেশ আমার কাছে এসে বলল, কি অজিত, আমাকে চিনতে পারছো? না ব্যোমকেশ, আমি তোমাকে চিনতে পারছি না। আমার মনে হচ্ছে আমার সাথে অন্য কেউ কথা বলছে। আমায় দেখে চমকে গেছো নিশ্চয়ই। আর বলতে, অবশ্যই আমি চমকে গেছি। আমায় দেখে তাহলে জামালবাবুও চমকে যাবে, বলো? ব্যোমকেশ, তুমি আসলে কি করতে চাইছো বলো তো? কিছুই না অজিত, ঢাকায় যাই, তারপরই নয় দেখতে পাবে। পরের দিন সকালে আমি আর ব্যোমকেশ ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনে করে ঢাকা আসতে আমাদের বেশি সময় লাগলো না। 40 মিনিটের মধ্যেই ঢাকাতে চলে এলাম আমরা।
জামাল আহমেদের সামনে বসে আছেন দুজন বুড়ো মানুষ। তিনি মানসিক সমস্যায় ভুগছেন। তার এখন কারো সাথেই কথা বলতে ইচ্ছে হয় না। তিনি এই দুজন বুড়ো মানুষের উপর বিরক্ত হচ্ছেন। শুধু ব্যোমকেশের কথায় জামালবাবু বসে আছেন তাদের সামনে। ব্যোমকেশ জামাল আহমেদকে বলেছিল যে দুজন বুড়ো মানুষ তার সাথে দেখা করতে আসবে, তাদের যেন বিনা বাধায় ভিতরে ঢুকতে দেওয়া হয়। এই কারণেই জামাল আহমেদ তাদের খক খক করে কাশির শব্দকে সহ্য করে যাচ্ছেন। কিন্তু কিছুক্ষণ পরেই সমস্ত বিরক্তি দূর হয়ে গিয়ে জামাল আহমেদের পুরো মনোযোগ চলে যায় বুড়ো লোক দুটোর উপর। কারণ সেই বুড়ো লোক দুটো তাদের নকল গোঁপদাড়ি খুলে ফেলেছেন। বুড়ো লোক দুটো আর কেউ নয়, ব্যোমকেশ আর আমি। জামাল আহমেদ অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন। তিনি ব্যোমকেশকে দেখে বললেন, ব্যোমকেশ বাবু, আপনারা এভাবে আসবেন আমি ভাবিনি। ব্যোমকেশ বাবু, আমি মনে হয় পাগল হয়ে যাব, কারণ আরও দুটো খুন হয়েছে। এই নিয়ে 6টা খুন হয়ে গেল। এই দুটো খুনও কি আগের খুনগুলোর মতোই হয়েছে? হ্যাঁ, একই রকমভাবে খুন দুটো হয়েছে। আমাদের বড় বাবুর মেয়ে আর জামাই খুন হয়েছে তাদের বিয়ের রাতে। আমি হারুনের সাথে চলে যাই জায়গাটা পরিদর্শন করতে। খুনের ধরন আর বাকি সব কিছু একই ছিল, কিন্তু শুধু একটা জিনিস গায়েব ছিল। সেটা হলো কোনো ফ্যান ছিল না সেই ঘরে। ওই ঘরে কি কোনো কাগজ পেয়েছেন আপনি? না ব্যোমকেশ বাবু, আমরা কোনো কাগজ পাইনি। জামালবাবু, আমার মনে হয় শেষ দুটো যে খুন হয়েছে, ওই দুটো খুনের খুনি আর আগের 4টে খুনের খুনি এক নয়। আগের 4 জনের খুন থেকে উৎসাহ পেয়ে কেউ এই দুটো খুন করেছে তার নিজের স্বার্থচারিত করার জন্য। জামালবাবু, আমাকে 2 দিন সময় দিন। আমি সেই খুনিকে বের করেই বাকি 4টে খুনের খুনিকে খুঁজে বের করার কাজে মনোযোগ দেব। শুধু এইটুকু বলেই ব্যোমকেশ আমাকে নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। ব্যোমকেশের এখন উদ্দেশ্য হলো সেই বাড়ি খুঁজে বের করা যেখানে খুন হয়েছে সেই 2 দম্পতি। ব্যোমকেশ বুড়ো মানুষের ছদ্মবেশ থেকে বের হয়ে আসল রূপে ফিরে এসেছে। আমায় ব্যোমকেশ বলল, চলো অজিত, বড়বাবুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমি কোনো কথা না বলেই ব্যোমকেশের সাথে বেরিয়ে পড়লাম। বিশাল বড় বাড়ি। গেটের সামনে থাকা দারোয়ান ব্যোমকেশকে কিছুতেই ভিতরে ঢুকতে দেবে না, কারণ মালিকের নিষেধ আছে। অনেক জোরাজুরির পর বাড়ির মালিক আর ভিকটিমের বাবা পুলিশ ইন্সপেক্টর আমজাদ খান নিচে আসলেন। তিনি সামনে আসার পর শুরু হয়ে গেল ব্যোমকেশের অভিনয়। ব্যোমকেশ করুণ সুরে বলতে শুরু করলো, কাকু, আপনি আমায় চিনতে পারছেন? আমি রহমত মিয়া, ইকবালের বন্ধু। আমরা আমেরিকাতে একসাথেই পড়াশোনা করেছি, আর আপনার সাথে বেশ কয়েকবার টেলিফোনেও কথা হয়েছে। ইকবালের বিয়েতে আমি আসতে পারিনি, আমায় মাফ করবেন। ফ্লাইট মিস করেছিলাম, সেজন্যই আজকে সারপ্রাইজ দিতে চলে এলাম। ইকবাল হচ্ছে আমজাদ খানের ছেলে। আমজাদ খানের এক ছেলে এক মেয়ে। মেয়ের এরকম মৃত্যুতে আমজাদ খান পুরো ভেঙে পড়েছেন। ব্যোমকেশকে আমজাদ খান বললেন, এসো, ভিতরে এসো। ওকে তো ঠিক চিনতে পারলাম না। ওকে রহমত? আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন আমজাদ খান। ব্যোমকেশ বলল, ও হচ্ছে আমার বন্ধু ফয়সাল। ও আর আমি একসাথেই আমেরিকাতে থাকি। আমি আর ব্যোমকেশ ভিতরে ঢুকলাম। আমজাদ খান ব্যোমকেশকে তার মেয়ের কথা বললেন। ব্যোমকেশ কঠিন স্বরে বলল, কাকু, আমি কথা দিচ্ছি, যে বা যারা আপনার মেয়েকে খুন করেছে তাদের আমি খুব শীঘ্রই শাস্তি দেব। কথাটা বলার পর ব্যোমকেশ বাড়ির সবার দিকে তাকালো, তাদের মনের অবস্থা বোঝার জন্য। যা বোঝার ব্যোমকেশ বুঝে গেছে। খুনি এই বাড়িতেই আছে। আমজাদ খানের যৌথ পরিবার। নিজেদের মধ্যে কোনো কিছু নিয়ে বিরোধ থাকায় কেউ একজন সুন্দর করে প্ল্যান করে আমজাদ খানের মেয়েকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। ব্যোমকেশ অভিনয় শুরু করল। সে বাড়ি থেকে চলে গিয়ে হোটেলে থাকতে চায়, কিন্তু আমজাদ খান ব্যোমকেশকে বাড়িতে থাকবার ব্যবস্থা করে দিয়েছে। ব্যোমকেশ মনে মনে এটাই চেয়েছিল। এখন ব্যোমকেশ 2টো টোপ ফেলবে, তারপর খুনি নিজে থেকেই ব্যোমকেশের কাছে ধরা দেবে। আমজাদ খানের পরিবারের সদস্যদের সংখ্যা সব মিলিয়ে এখন 9 জন। আমজাদ খান, তার মেয়ে শেফালি খান আর তার ছোট বোন আঁখি। আমজাদ খানের ছোট ভাই হাসেম খান,
তার স্ত্রী রহিমা খাতুন এবং তার 2 ছেলে রাজু আর শফিক। এছাড়াও পরিবারের সবচেয়ে বয়স্ক লোক আমজাদ খানের দাদু রয়েছেন। তার বয়স 90 বছরের বেশি, ঠিকমতো হাঁটতেও পারেন না তিনি। আর আমজাদ খানের ছেলে ইকবাল। ব্যোমকেশ এক এক করে পরিবারের সবার সাথে কথা বলতে থাকে। প্রথমে কথা বলে আমজাদ খানের স্ত্রী রহিমা খাতুনের সাথে। ব্যোমকেশের কথাগুলোর ধরন অনেকটা এই রকম ছিল। আপনার মেয়ের বিয়ের দিনে কি কোনো আজব কিছু লক্ষ্য করেছিলেন, বা আপনার মেয়ে বা তার জামাইয়ের ভিতর কোনো অস্বাভাবিক বিষয়? আর একটা কথা, যখন খুন হয় তখন আপনি কোথায় ছিলেন, আর পরিবারের বাকি সদস্যরা কে কোথায় ছিল? রহিমা খাতুন শান্ত গলায় বললেন, আমি বিয়ের দিন কোনো অস্বাভাবিক কিছু দেখিনি। আর আমার মেয়ে পুরো দিন অনেক হাসি খুশি ছিল। নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করেছে, হাসি খুশি থাকারই কথা। আর জামাই বাবাজিও স্বাভাবিক ছিল। খুনের সময় আমার মেয়ে জামাই বাবাজির সাথে শুয়েছিল। আর বাকি সদস্যরা কে কোথায় ছিল তা আমি জানি না। সবাইকে এক এক করে প্রশ্ন করা শেষ হলো, কিন্তু সমস্যা সৃষ্টি করল আমজাদ খানের ছোট ভাই হাসেম খান। সে বাইরের কারো কাছে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। আমজাদ খানের ছোট বোন আবার সবার থেকে উল্টো। সে কান্নায় এতটাই ভেঙে পড়ল যে ভালো মতো কিছুই বলতে পারল না। এরকম করেই একদিন চলে যায়। সেদিন ব্যোমকেশ বাড়ির সবাইকে এক জায়গায় জড়ো করে তারপর সবাইকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, আপনারা জেনে অবাক হবেন যে আমজাদ খানের মেয়ে আর জামাইয়ের খুনি এই বাড়িতেই আছে। আর আগামীকাল দুপুরে আমি সবার সামনে খুনিকে নিয়ে আসব। আমার ঘরের বিছানার পাশে রাখা বাক্সের ভিতর খুনির নাম আর তার বিরুদ্ধে সব প্রমাণ আছে। আমি নিজেও জানি না কে খুনি। একজন আমাকে খুনির বিষয়ে সব খবর বাক্সে ভরে আমাকে দিয়েছে। আমি এখনো বাক্সটি খুলিনি। কাল দুপুরেই বাক্সটি আমি খুলব। এটুকু বলেই ব্যোমকেশ সেখান থেকে চলে যায়। ব্যোমকেশ চলে যেতেই সবাই একে অপরের দিকে তাকাতে শুরু করে দেয়। সেদিন আমি রাত জেগে গল্প লিখছিলাম। টান টান উত্তেজনার একটা সিন চলছে। আমি যেন সেই সিনের মধ্যেই ঢুকে গিয়েছি। মনে হচ্ছে আমার চোখের সামনেই সব কিছু ঘটছে। হঠাৎ করেই একটা শব্দ শুনতে পাই, খট করে একটা শব্দ। ব্যোমকেশ পাশেই শুয়েছিল। আমি ব্যোমকেশকে বলি, ব্যোমকেশ, ঘরে মনে হয় কেউ ঢুকেছে। একটা শব্দ শুনলাম মনে হলো। ব্যোমকেশ আমার কথা শুনে লাফিয়ে উঠল। আমায় বলল, কই অজিত, কাউকেই তো দেখতে পারছি না। তুমি ভুল শুনেছ। না ব্যোমকেশ, আমি ঠিকই শুনেছি। ওই দেখো, কার যেন একটা ছায়া পড়ছে। ব্যোমকেশ ছায়াটা দেখল। ছায়াটা দেখা মাত্রই ব্যোমকেশের মুখে হাসি ফুটে উঠল। ব্যোমকেশ আমায় বলল, অজিত, কাজ হয়েছে। আমার টোপে কাজ হয়েছে অজিত। মাছ আমার টোপ গিলেছে। আমি ব্যোমকেশের কথা কিছুই বুঝতে পারলাম না। ও ধীরে ধীরে ছায়ামূর্তিটার দিকে যেতে লাগলো। ছায়ামূর্তিটা ব্যোমকেশের উপস্থিতি টের পেয়েই দৌড়তে শুরু করলো। ব্যোমকেশও এক মুহূর্ত দেরি না করে ছায়ামূর্তিটার পিছনে দৌড়তে শুরু করলো। দৌড়নোর এক পর্যায়ে ব্যোমকেশ একটা লাঠি তুলে নিয়ে ছুঁড়ে মারল ছায়ামূর্তিটার পা লক্ষ্য করে। ছায়ামূর্তিটা মাটিতে লুটিয়ে পড়ল। ব্যোমকেশ ছায়ামূর্তিটার কাছে গিয়ে বলল, তোমার খেল খতম। শেষ পর্যন্ত আমার টোপ গিলতেই হলো। এখন তো পালানোর আর উপায় নেই। মুখটা এবার দেখাও। দুপুর ঠিক 1টা বাজে। বসার ঘরে পরিবারের সমস্ত সদস্যরা দাঁড়িয়ে আছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে ব্যোমকেশ। ব্যোমকেশের হাতে একটা বাক্স। সবার দৃষ্টি সেদিকেই। ব্যোমকেশ একবার সবার দিকে ঘুরে দাঁড়ালো, তারপর হাসতে হাসতে সবাইকে উদ্দেশ্য করে বলল, খুনিকে ধরার জন্য আমি 2টো টোপ ফেলেছিলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি আমার টোপের সাথে উঠে আসবে এত রহস্য। আমি সত্যিই অবাক। সবার মুখের ভাষা বন্ধ হয়ে গেল। আমজাদ খানের মেয়ের খুনি কে জানার জন্য সবাই অপেক্ষা করছে অধীর আগ্রহে। ব্যোমকেশ আমজাদ খানের দিকে ফিরে প্রশ্ন করল, কাকু, আপনি যাদের সাথে এতদিন আছেন তারা প্রত্যেকেই আপনার পিঠে ছুরি মেরে যাচ্ছে, আর আপনি এখনো বুঝতেই পারছেন না?
আমজাদ খানকে বলার সুযোগ না দিয়ে ব্যোমকেশ আমজাদ খানের ছোট ভাই হাসেম খানের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনি কি মুখ খুলবেন হাসেম সাহেব, নাকি আমি আপনার হয়ে মুখ খুলব? আপনার আর মুখ খোলার দরকার নেই, আমিই বলছি। যদি কোনো জায়গায় ভুল হয় ধরিয়ে দেবেন, কেমন? কাকু, হাসেম সাহেব আপনার ভাইয়ের নামে কলঙ্ক দেয়। আপনার ভাইকে আপনি চেয়েছিলেন পুলিশের চাকরি দিতে, কিন্তু শত চেষ্টা করেও আপনি আপনার ভাইকে পুলিশের চাকরিতে ঢুকে দিতে পারলেন না। আপনি পুলিশের পাশাপাশি একটা ব্যবসা করতেন, আপনি আপনার ভাইকে সেই ব্যবসায় ঢুকিয়ে দেন। আপনার ভাই আপনার ব্যবসা সামলায় ঠিকই, কিন্তু সেখান থেকে কত টাকা গায়েব করে দিয়েছে সেই হিসাব আপনি নিজেও জানেন না। যখন আপনার মেয়ের বিয়ে ঠিক হয় তখন আপনি আপনার মেয়েকে আপনার ব্যবসার সব দায়িত্ব বুঝিয়ে দেন। আপনি ভেবেছিলেন মেয়ের বিয়ের পর মেয়ে আর জামাইকে আপনার ব্যবসা বুঝিয়ে দেবেন, তাতে ওরা ভালো মতো সংসার করতে পারে। তখন মাথায় আকাশ ভেঙে পড়ে হাসেম খানের, কারণ আপনার মেয়ে আর জামাই ব্যবসায় আসলে হাসেম খানের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে, আর আরেক দিকে তার ছেলেরাও কিছুই পাবে না। সারা জীবন আপনার মেয়ে আর জামাইয়ের উপর ভরসা করে দিন কাটাবে, আর সেটা হাসেম খান সহ্য করতে পারতেন না। আর সেই কারণেই হাসেম খান ঠিক করে আপনার মেয়েকে শেষ করে দেবে। কিন্তু সেই রকম ভালো প্ল্যান তিনি খুঁজে পাচ্ছিলেন না। আর ঠিক সেই সময় ঢাকা শহরে একের পর এক নবদম্পতির খুন হয়। 4টে খুন হয় ওই একই রকম ভাবে। খুনের খবর ছড়িয়ে পড়ে পুরো ঢাকা শহরে। হাসেম খানের মুখে হাসি ফুটে ওঠে। 4টে খুনের ধারণা নিয়ে হাসেম খান সব প্ল্যান সাজায়। ব্যোমকেশের কথা শেষ হতেই হাসেম খান চিৎকার দিয়ে বললেন, হ্যাঁ, আমি সব প্ল্যান করেছি, খুন আমিই করেছি। আমাকে আমাকে জেলে দাও ভাই। ব্যোমকেশ এবার মুচকি হেসে বলল, আরে উত্তেজিত হচ্ছেন কেন? আমি তো বলিনি খুন আপনি করেছেন। কাকে বাঁচাতে চাইছেন হাসেম সাহেব? সবকিছু দেখে শুনে আমজাদ খান বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি কোনো কথা বলতে পারছেন না। ব্যোমকেশ এবার আমজাদ খানের বোন আঁখির দিকে তাকিয়ে বলল, অনেক সুন্দর অভিনয় করেছো তুমি, কিন্তু আমার সামনে সবকিছুই শেষ হয়ে গেল তো। অবশ্য তোমারই দোষ কোথায় বলো? সেখানে নিজের ভাইয়ের মেয়ে নেশার ঘোরে তোমাকে তার বন্ধুদের সাথে বিলিয়ে দিতেও আপত্তি করে না, সেখানে তোমার রাগ হওয়াটা স্বাভাবিক নয় কি? আর সেই বন্ধুদের মাঝে তোমার ভাইয়ের মেয়ের জামাইও ছিল। তুমি জানতে তোমার ভাইয়ের মেয়ের জামাইয়ের চরিত্র ভালো ছিল না, তার আরও অনেকজনের সাথেই সম্পর্ক ছিল, যার কারণে মোক্ষম একটা সুযোগ তুমি পেয়ে যাও যে দুজনকে একসাথে শেষ করে নিজের সপরিবারে সকলকে বাঁচানোর। তখন তুমি নবদম্পতির খুনের কথা জানতে পারো, তখন তুমি খুনের প্ল্যান সাজিয়ে নাও আর সফলও হয়ে যাও। আঁখি কোনো কথা বলল না। ব্যোমকেশের দিকে তাকিয়ে আঁখি বলল, আপনি যে আমার ভাইয়ের ছেলের কোনো বন্ধু নন সেটা আমি প্রথম দিনই বুঝে গিয়েছিলাম। আপনার চোখের জল আর অতিরিক্ত অভিনয় দেখে খুব সহজেই আন্দাজ করে নিয়েছিলাম। এখন আমি নিশ্চিত যে আপনি আর কেউ নন, আপনি পুলিশের লোকও নন, কারণ পুলিশের লোক এত কিছু করবে না। আপনি ভাড়া করা কোনো গোয়েন্দা। আঁখির কথা শুনে ব্যোমকেশ হাসল। ও এবার তাকালো রাজু আর সফিকের দিকে। রাজু সফিকের দিকে তাকিয়ে ব্যোমকেশ বলল, তোমাদের দুই ভাইয়ের জুটিটা অনেক সুন্দর, কিন্তু খুনের মতো জঘন্য কাজ করে দিলে দুজনে মিলে। তাও এত কাঁচা কাজ কি করে করতে পারলে? হ্যাঁ, খুন যখন করলেই তখন ঘড়িটা কেন ফেলে আসলে সেখানে? দুই ভাই ব্যোমকেশের কথা শুনে একজন আর একজনের দিকে তাকাতে লাগলো, আর একই সাথে দুই ভাই বলে উঠল, আমরা কোনো খুন করিনি, আর আমাদের হাতে আমাদের নিজেদের ঘড়ি আছে, দেখুন। ব্যোমকেশ এবার পকেট থেকে একটা ঘড়ি বের করলো আর তাদের দিকে উঁচু করে ধরে বলল, দেখো তো ঘড়িটা চিনতে পারো কিনা। ঘড়িটা দেখার সাথে সাথেই দুই ভাই চমকে উঠল। একজন আর একজনের শার্টের কলার ধরে বলতে শুরু করলো, সফিক, আমি তোকে বলেছিলাম সবকিছু দেখে নে, কিন্তু তুই তোর ঘড়ি রেখে চলে আসলি। এইদিকে সফিক তার ভাইকে চমকে দিয়ে বলল, এটা আমার ঘড়ি না, এটা তো তোর ঘড়ি। তুই আমার ঘাড়ের দোষ চাপাবি না কিন্তু। তুই কাকুতো বোনের কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নিয়েছিলি, টাকাটা শোধ করতে না পেরে তুই খুন করেছিস। সেই 10 লক্ষ টাকা তুই আমার থেকে চুরি না করলে আমাকে তোকে বাঁচাতে এইসব প্ল্যান করতে হতো না।
দুজনের কথা কাটাকাটি দেখে ব্যোমকেশ একটা দীর্ঘশ্বাস ফেলে আমজাদ খানের দিকে তাকিয়ে বলল, কাকু দেখলেন তো, আপনি এতদিন কাদের পুষে আসছেন, এরাই আপনাকে এত বড় ধোকা দিচ্ছেন দিনের পর দিন ধরে। সবটা দেখে আর সবকিছু শোনার পর আমজাদ খানের বলার মতো কিছুই ছিল না। তিনি শুধু শুকনো মুখে বললেন, তুমি কে তা আমি জানি না, কিন্তু তুমি তো সবাইকেই একসাথে খুবই প্রমাণিত করে দিচ্ছ। এরা সবাই একসাথে কিভাবে আমার মেয়ে জামাইকে মারবে? খুব ভালো কথা বলেছেন কাকু, মানতেই হবে এই বয়সেও আপনার মাথা অনেক পরিষ্কার। কিন্তু এত পরিষ্কার মাথায় এত কিছু আপনার চোখের সামনে দিয়ে হয়ে যাচ্ছিল, সেটা আপনি ধরতেও পারবেন না, সেটা কি করে হয় বলুন তো? আমজাদ খানের মুখ শুকিয়ে যায়। তিনি শুকনো মুখে বলেন, এখন কি তুমি আমায় খুবই মনে করছো? আমি একবারও সেই কথা বলিনি কাকু। যখন আপনার মেয়ের জামাইয়ের বাবা আপনার মেয়ের মাথা খেয়ে বললেন আপনার মেয়েকে ঘরে তুলবেন না, আপনার জামাই আপনাদের সাথে থাকবে, মানে ঘর জামাই, তখন আপনি আপনার জামাইয়ের বাবার মতলব বুঝতে পারেন। আপনি মারা যাবার পর আপনার সব সম্পত্তি আপনার মেয়ে জামাই পাবে, আর সেটা আপনি চান না। ব্যোমকেশ আখির কাছে গিয়ে বলল, আমি কোনো গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। সত্যান্বেষণ করাটাই আমার নেশা ও পেশা। তাই আপনাদের কারোর পার পাওয়ার কোনো সুযোগই আর নেই। আপনাদের সবার মতে আমজাদ খানের মেয়ের প্রতি একটা ক্ষোভ ছিল, সেই কারণেই আমজাদ খানের মেয়েকে খুন হতে হয়। আপনাদের কারোর মধ্যে ক্ষোভটা একটু বেশি ছিল, যার কারণে সেই আগে খুন করতে সক্ষম হয়েছে। তাই যেই খুন করুক না কেন, তাকে ধন্যবাদ দেওয়া আপনাদের কর্তব্য। আমি আপনাদের বলেছিলাম আমার ঘরের বিছানার পাশে একটা বাক্স রাখা আছে, আর সেখানে লেখা আছে খুনির নাম আর খুনের কারণ। আর সেটা ছিল আমার সব থেকে বড় টোপ। সেই বাক্সে কি আছে সেটা দেখার কৌতূহল সামলাতে না পেরে সবাই নিজেদের কর্ম ফাঁস করে দিলেন আমার কাছে। কথাটা শেষ হবার পরেই সবাই সবার দিকে আবার তাকাতে শুরু করলো। ব্যোমকেশ সবার এই অবস্থা দেখে হা হা করে হাসতে শুরু করলো। ব্যোমকেশ আবার কথা বলতে যাবে, ঠিক সেই সময় টেলিফোন বেজে উঠল। কার ফোন সেটা না দেখেই ব্যোমকেশ রিসিভ করে ঝাঁঝালো কণ্ঠে বলল, কাজের সময় আমি ফোন রিসিভ করা একদমই পছন্দ করি না। আর কেস সলভ হয়ে গিয়েছে, খুনি 2 ঘন্টার ভিতরে পুলিশ স্টেশনে পৌঁছে যাবে। আর কালকেই আমার আর অজিতের মিশর যাত্রার ব্যবস্থা সব করে রাখবেন। আর কায়রো শহরের বেস্ট হোটেলে 2 বিছানার একটা ঘর বুক করলেই চলবে। কথা শেষ করেই টেলিফোনটা কেটে দেয় ব্যোমকেশ। ইন্সপেক্টর জামাল আহমেদ ব্যোমকেশের এরকম কথা শুনে অবাক হয়ে যায়, কারণ হঠাৎ করে এমন কিছু হয়ে যায়নি যে ব্যোমকেশকে সুদূর মিশরে যেতে হবে। ইন্সপেক্টর জামাল আহমেদ এখন ভাবছেন ব্যোমকেশ আর আমার সাথে আর একজন পুলিশ ইন্সপেক্টরকে পাঠাবেন। আমাকে আর ব্যোমকেশকে একা মিশরে তিনি যেতে দেবেন না। ইন্সপেক্টর জামাল আহমেদ মাথার উপর আর চাপ না দিয়ে সবকিছু শুরু করে দিলেন। এদিকে ব্যোমকেশ দাঁড়িয়ে আছে, খুব মনোযোগ দিয়ে সে সবাইকে দেখছে। ব্যোমকেশ আমজাদ খানের স্ত্রী রহিমা খাতুনের কাছে এসে বলল, আচ্ছা, আপনি আমাকে বলুন তো আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম শেফালি। শেফালি আপনার মেয়ে নাকি আমজাদ খানের মেয়ে? কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? আহা, চড়ছেন কেন? আমার মাথা ঠিকই আছে। আপনি আমার প্রশ্নের উত্তর দিন। রহিমা খাতুন কিছু বললেন না, চুপ করে দাঁড়িয়ে রইলেন। ব্যোমকেশ বলল, আপনি সবাইকে বলুন শেফালি আমজাদ খানের মেয়ে নয়, শেফালি আপনার বন্ধুর মেয়ে। এই কথাটা সবাইকে খুলে বলুন। শেফালি যখন এই কথাটা জানতে পারে তখন এই সত্যটা সবাইকেই জানাতে চায়, কিন্তু আপনি তো সেটা চান না। আপনি শেফালিকে অনেক রকমভাবে বোঝাতে থাকেন, তবুও শেফালি এই চরম সত্যের কথা তার স্বামীকে বলে দেয়, আর শেফালির স্বামী তার বাবাকে জানায়। শেফালির স্বামীর বাবা আপনার মেয়ের মাথা খেয়ে বলেন আপনার মেয়েকে ঘরে তুলবেন না, তার ছেলে আপনার সাথেই থাকবে, মানে ঘর জামাই হয়ে। আর আপনার মধ্যে আগে থেকেই অস্থিরতা ছিল, যার কারণে আপনি মাথা ঠান্ডা করে আপনার বন্ধুর মেয়ে আর জামাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করতে থাকেন। আর আপনার সেই বন্ধু আপনার সাথে এখনো যোগাযোগ করে যাচ্ছে। আর এই কথাও শেফালি জেনে গিয়েছিল, তাই আপনার বন্ধুর সাথে নতুন করে পরামর্শ করে নতুন একটা প্ল্যান করেন। প্রথমে শেফালি আর তার জামাইয়ের ঘরে এমন একটা বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেন, যার ফলে ওরা একটা ঘোরের মধ্যে থাকতে শুরু করে এবং ওরা বাস্তব অবাস্তবের মধ্যে পার্থক্য ভুলে যায়। ওরা এমন কিছু দেখে তা বাস্তবে দেখা সম্ভব নয়। ওরা কিছু একটা দেখে ভয় পায়, আর সেই ভয় অতিরিক্ত পর্যায়ে পৌঁছে যায়। ফলাফল,
হার্ট অ্যাটাক। আপনি ভেবেছিলেন আপনি শেফালির মা, তাই আপনাকে কেউই সন্দেহ করবে না, তাই আপনি নিশ্চিন্তে ছিলেন। কিন্তু আমি যে সব কিছু খুব সহজেই ফাঁস করে দিলাম। এখন আমি আপনাকে একটা পথ দেখিয়ে দেব, আর সেটা হলো আপনি নিজে পুলিশের কাছে গিয়ে আপনার নিজের অপরাধ স্বীকার করবেন, আর আপনার বন্ধু এখন কোথায় আছে সেটাও পুলিশের কাছে বলবেন। ব্যোমকেশ আমার দিকে ফিরে আমাকে উদ্দেশ্য করে বলল, চলো অজিত, আমাদের বের হতে হবে। অনেক কাজ বাকি পড়ে আছে, সেটাও তো শেষ করতে হবে নাকি। নমস্কার, চললাম। আমি আর ব্যোমকেশ এখন রয়েছি ইন্সপেক্টর জামাল আহমেদের বাড়িতে। জামাল আহমেদের দোতলা বাড়ি, বেশ সুন্দর করে সাজানো বাড়িটা। উনি ব্যোমকেশকে বললেন, আপনারা মিশরে কেন যাচ্ছেন আমি জানি না, তবে আপনাকেও আমি একা ছাড়বনি। আমি আমার সহকর্মী ইন্সপেক্টর নিলয় আলমগীররে আপনাদের লগে পাঠাবো। আপনার কোনো আপত্তি নেই তো ব্যোমকেশ বাবু? না, আমাদের কোনো আপত্তি নেই। আপনাকেও মিশরে যাওয়ার সব ব্যবস্থা আমি করে রাখছি। আমার পরিচিত একটা দোকান আছে, মিশরে যাওয়ার জন্যই কোনো কিছু কেনার প্রয়োজন হলে ওইখান থেকে কিনে নেবেন। নিলয় আপনাদের নিয়ে যাবে। স্যার, আসবো? হ্যাঁ নিলয়, আসো। তোমার কথাই হচ্ছিল বুঝলে। তোমার কাগজপত্র সব এনেছো তো? তোমারে কিন্তু মিশরে যেতে হবে। হ্যাঁ স্যার, এনেছি। তোমার সাথে পরিচয় করায় দিই। উনি হচ্ছেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী, আর ইনি হচ্ছেন প্রখ্যাত লেখক অজিত বন্দ্যোপাধ্যায়। ইনাদের তুমি আমার পরিচিত দোকানটায় নিয়ে যাও, বুঝলে? খেয়াল রেখো ওনাদের যেন কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? যাও। আসুন, আপনারা আসুন আমার সাথে। আমি, ব্যোমকেশ আর নিলয় রওনা দিই দোকানের উদ্দেশ্যে। মিশর যাত্রার জন্য আমাদের বেশ কিছু কেনাকাটা দরকার। আমরা দোকানে ঘুরে ঘুরে বেশ কিছু জিনিসপত্র কিনে নিলাম। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে ইন্সপেক্টর জামাল আহমেদ আমাদের বিমানের টিকিট নিয়ে অপেক্ষা করছিলেন। ব্যোমকেশ জামাল আহমেদের কাছে গিয়ে বলে, আপনি যখন আমাকে 1000 টাকার একটা নোট দেন তখন দুটো কাগজ পড়ে যায় মেঝেতে। আপনি চলে যাওয়ার পর অজিত আর সত্যবতী যখন কথা বলছিল তখন কাগজ দুটো তুলে নিই আমি। কাগজ দুটোয় কিছু লেখা ছিল না। আমি বুঝে যাই আপনি এই কাগজ দুটোর কথাই আমাকে বলেছিলেন। কাগজ দুটো দিয়ে মিষ্টি কিন্তু ঝাঝালো একটা ঘ্রাণ আসছিল। আমি মোমবাতি ধরিয়ে মোমবাতির উপরে কাগজ দুটো রাখি। কিছুক্ষণের মধ্যেই কাগজ দুটোই লেখা ফুটে ওঠে, আর আমিও বুঝে যাই সব হিসেব। আর আপনার খুনি এই মুহূর্তে মিশরেই আছে, তাকে জীবিত আপনার হাতে তুলে দেওয়াটাই আমার এখন প্রধান কাজ। এ কাগজে কি লেখা ছিল ব্যোমকেশ বাবু? এত তারা কিসের জামালবাবু? আপনি জানতে পারবেন ধীরে ধীরে, সব জানতে পারবেন। কায়রো এয়ারপোর্টে নেমে সোজা হোটেলে চলে যাই আমরা। ব্যোমকেশ একটা গাড়ি ভাড়া করেছিল, এখন সেই গাড়িটা চলতে শুরু করে দিয়েছে। গাইড আর গাড়ি, এই দুটো জিনিস বাইরের দেশে প্রচুর কাজের। আর এই দেশটা হচ্ছে মিশর। দ্য গ্রেট গিজার পিরামিডের অবস্থান এখানে, সাথে আরও অনেক পিরামিড আছে। 1000 বছরের রহস্য ঘেরা পিরামিডের রহস্যগুলো এখনও সমাধান হয়নি পুরোপুরি। 18 শতাব্দীর অনেক ফারাও রাজাদের মমি এখনও খুঁজে পাওয়া যায়নি। 18 শতাব্দীকে হাইলাইট করার কারণ হলো সেই সময়ের শাসকগণ ইতিহাসে প্রসিদ্ধ বেশি। সেই সময় অনেক নারী ফেরাউনও আছে যারা ইতিহাসে বিখ্যাত। তাদের বীরত্ব ও রূপের কারণে তারা মানুষের মুখে মুখে এখনো পরিচিত। সেই দেশে দূর বাংলাদেশ থেকে আসা 3 জন গাইড ছাড়া ঠিক মতো চলতে পারবে না, এটাই তো স্বাভাবিক। আর মিশরে যদিও আমরা কেসের জন্য এসেছি, কিন্তু পিরামিড আর মিশরের ঐতিহ্য না দেখে চলে যাওয়া আমাদের কাম্য নয়। হোটেলে বসে আছে নিলয় আর ব্যোমকেশ। নিলয় ব্যোমকেশকে জিজ্ঞাসা করল, আচ্ছা ব্যোমকেশ বাবু, 4 জন নব দম্পতি মারা গেছে বাংলাদেশে, তাহলে আমরা মিশরে কেন এসেছি? এই কেসের সাথে কি মিশরের কোনো সম্পর্ক আছে? ব্যোমকেশ এবার সোজা হয়ে উঠে বসে, পকেট থেকে দুটো কাগজ বের করে সামনে রাখে। ব্যোমকেশ নিলয়কে বলে, এই দুটো কাগজ হলো খুনের সবচেয়ে বড় বিষয়। এই দুটি কাগজই খুনের কারণ বলা যেতে পারে।
এগুলো কোনো সাধারণ কাগজ নয়। খুনি নিজেও হাতে এই দুটো কাগজ রেখে গেছে, আর এই কাগজগুলো মিশরেই তৈরি হয়। এই গেল কাগজের কথা। আমি দাঁড়িয়েছিলাম দরজার সামনে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যোমকেশের কথা শুনছিলাম। ব্যোমকেশ আমায় দেখে বলল, অজিত, তুমি দাঁড়িয়ে আছো কেন? আসো, ভিতরে আসো, এখানে বসো। আমি ব্যোমকেশের কাছে গিয়ে বসলাম। ব্যোমকেশ আবার বলতে শুরু করলো, এখন আসি কাগজ দুটোয় কি লেখা ছিল সেই ব্যাপারে। কাগজ দুটোই লেখা ছিল এক ধরনের প্রাচীন ভাষা। প্রাচীন মিশরে এই ধরনের লেখা ব্যবহার করত মানুষ, কিন্তু এখন কেউ এই ভাষা ব্যবহার করে না। আর সবচেয়ে বড় বিষয় হলো, সেটার সুযোগ নিয়ে কিছু খারাপ দল এই ভাষাকে তাদের সাংকেতিক ভাষা হিসেবে ব্যবহার করে। আর এখানে সেই রকমই কিছু লেখা আছে। এখানে লেখা আছে, তোমরা তোমাদের কাজের ফল ভোগ করলে সেই কাজের শাস্তি উপরে গিয়েও তোমাদের পেতে হবে। মূলত কথাটা বাংলাদেশে সেই 4 জন যারা মারা গিয়েছিল তাদের উদ্দেশ্যেই বলা। কথার ধরন অনেকটা অভিশাপের মতো। এই কথার মানে উদ্ধার করতে আমাকে অনেকটা কষ্ট করতে হয়েছে। এরপরই কথাটা কেন বলা হয়েছে সেটা খুঁজে পেতেও আমাকে একটা ধারণা বের করতে হয়েছে, সাথে অনেক খোঁজ খবর নিতে হয়েছে আমাকে। এইটুকু বলে একটা নিঃশ্বাস ফেলল ব্যোমকেশ। আমি ব্যোমকেশকে বললাম, কি সেই কাহিনী যেটা তুমি তৈরি করেছো আর যার ভিত্তিতে আমরা মিশরে এসেছি? অজি, তুমি ঠিকই বলেছ, এটা একটা কাহিনী বটে, রূপকথার কাহিনী। আর সেটা প্রাচীন মিশরে অনেক পরিচিতও বটে। তাহলে শুরু থেকেই বলি, যে 4 জন মারা গেছে বা খুন হয়েছে, আসলে তারা একে অপরকে খুব ভালো করেই চিনত, কিন্তু সরকারি কাগজে তাদের কোনো যোগসূত্র নেই। কারণটা খুব সহজ, হয়তো তারা এমন কিছু করেছিল যার কারণে টাকা খাইয়ে সবকিছু মুছে দিয়েছে তারা, আর আমার ধারণা ঠিক করে দিয়ে সেই রকম কিছুই বেরিয়ে আসে। আমি কি করতে পারি সেটা অনেকেই জানেন, আর কেউ ধারণাও করতে পারবে না কোনোদিন। যাই হোক, আমি মাটি খুঁড়ে বের করে আনি সব রহস্য। যারা মারা গেছে সেটা তাদের আসল পরিচয় ছিল না, তাদের ছদ্মনামে বেঁচে ছিল। কিন্তু বেশি দিন বেঁচে থাকা তাদের ভাগ্যে ছিল না। সবাই ছিল যুবক যুবতী। আমেরিকাতে পড়াশোনা করতো তারা 4 জন। ওরা একে অপরকে খুব ভালোবাসত। এরপর একদিন কলেজ থেকে মিশরে আসে একটা প্রজেক্টের কারণে। এখানে এসে তারা এমন কিছু আবিষ্কার করে যার কারণে মৃত্যু হয় এই রকম রহস্যময় ভাবে। আর তারা মিশর থেকে ফিরে আসার পরেই নিজেদের পরিচয় রেকর্ড থেকে মুছে দিয়ে নতুন পরিচয় বেঁচে থাকতে শুরু করে। তারা একে অপরের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, কিন্তু ভালোবাসা তাদের বাধা দেয়। সেই কারণে তারা তাদের ভালোবাসার মানুষকে খুঁজে বের করে বিয়ে করে ফেলে। কিন্তু সেটা হয়তো তাদের কোনো শত্রু জেনে যায়, যার কারণে যারা নিজেদের পরিচয় পাল্টে ফেলে আর খুনি সুযোগ বুঝে তাদের মেরে ফেলে। বিছানায় হেলান দিয়ে এক নাগাড়ে কথাগুলো বলে থেমে যায় ব্যোমকেশ। নিলয় এখনো বুঝে উঠতে পারেনি এত কিছু ব্যোমকেশ কি করে জানতে পারল। নিলয় ব্যোমকেশকে বলল, আচ্ছা, সবই তো বুঝলাম, কাগজে লেখার মিশরে আসা বুঝলাম, সবই ঠিক আছে, কিন্তু খুনি পর্যন্ত আমরা কি করে পৌঁছবো? আর খুনি যে মিশরেই আছে সেটা কতটা সত্যি? নিলয়ের কথা শুনে ব্যোমকেশের মুখে ফুটে ওঠে রহস্যময় হাসি। ব্যোমকেশ বলে, আমাদের এখন দুটো কাজ করতে হবে। প্রথম কাজ হলো সেই 4 জন যেই কলেজে পড়তো আর সেখান থেকে তাদের কিসের প্রজেক্ট দিয়ে এখানে পাঠানো হয়েছিল সেটা জানতে হবে। আর সেই 4 জন বাদে প্রজেক্টে আরও ছাত্রছাত্রী ছিল, তাদের সাথেও কথা বলতে হবে। আর দ্বিতীয় কাজ হলো একটা গাইড খুঁজে বের করতে হবে আমাদের। এরকম করে তো হোটেলে বসে থাকা যায় না। আমি ব্যোমকেশকে বললাম, কিন্তু ব্যোমকেশ, ওদের তুমি পাবে কোথায়? সেই সব ছাত্রছাত্রীরা এখন ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন দেশে। আর বাকি থাকলো সেই প্রজেক্ট, যেটা জানা খুব একটা কঠিন নয়। তাদের কলেজে যোগাযোগ করলেই বেরিয়ে যাবে সবকিছু। উত্তেজনার সাথে বলে উঠলাম আমি। ব্যোমকেশ আবার আগের মতোই হেসে জবাব দেয়, সেই সব আমার উপর ছেড়ে দাও। ওরা সবাই কোথায় আছে সেটা কলেজ থেকেই পাওয়া যাবে, আর তাদের টেলিফোন নাম্বারও। সেখান থেকেই জানা যাবে সব কিছু। আর আমার লোক 2 দিনের মধ্যেই আমাকে জানিয়ে দেবে। আর এই 2 দিন আমাদের মিশরটা ভালো করে ঘুরে দেখতে হবে। আর এখানকার কিছু কেস যদি হাতে পাওয়া যায় তাহলে মন্দ হয় না। ডেসক্রিপশনে বলা আছে একটা গাইডের খোঁজ তারা করে দেবে আমাদের। ব্যোমকেশের কথা শেষ হতেই আমাদের ঘরে টেলিফোন বেজে ওঠে। ব্যোমকেশ টেলিফোনে কিছু সময় কথা বলে। কথা বলা শেষ হলে ব্যোমকেশ আমায় বলে, একটা গাইড পাওয়া গেছে, হোটেলে আসছে আমাদের সাথে দেখা করতে। ভাগ্য যদি ভালো হয় তাহলে আজ থেকেই ঘোরাঘুরি শুরু করতে পারবো। কিছুক্ষণ পর দরজায় ঠক ঠক শব্দ হয়।
নিলয় গিয়ে দরজা খুলে দিতেই হাসি মুখে ভিতরে ঢুকে পড়ে 22-23 বছরের একজন তরুণী, চোখে মুখে আভিজাত্যের ছায়া। তার নাম সালমা কুরেশি। মিশরে একটা ইউনিভার্সিটিতে আর্কিওলজি নিয়ে পড়াশোনা করছে। এখন ছুটি চলছে, তাই পার্ট টাইম গাইডের কাজ করছে। আর সবচেয়ে বড় বিষয় হলো সালমা কুরেশি আধা বাংলাদেশি। তার মা বাংলাদেশের আর বাবা মিশরের। একটা দুর্ঘটনাতে তার বাবা মা মারা গেছে, তাই সে নিজেই কাজ করে তার নিজের খরচ চালায়। মায়ের কাছেই আধা আধা বাংলা কথা শিখেছে। ব্যোমকেশ, আমি আর নিলয় আমরা তিনজনেই খুশি এরকম একটা গাইড পেয়ে। ব্যোমকেশ বিকেলে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে আমরা যাব গ্রেট গিজাতে। সালমা জানিয়েছে একদিন পুরো ঘুরেও নাকি সেটা শেষ করা যাবে না। শুধু একদিন কেন, অনেক দিন লাগবে গ্রেট গিজা ভালো করে ঘুরে দেখতে। তাই বিকেলে আমরা একটা অংশই দেখব। বিকেল হওয়ার আগেই আমরা বেরিয়ে পড়ি। গাড়ির ব্যবস্থা সালমা নিজেই করেছে, কিন্তু পথে যেতে যেতে ঘটে গেল একটা অস্বাভাবিক ঘটনা। হঠাৎ করে আমরা দাঁড়িয়ে যাই একটা জায়গায়। গাড়িটা সামনে এগোতে পারছে না, কিছু একটা হয়েছে সামনে। রাস্তায় জ্যাম বেঁধে গেছে পুরো। ব্যোমকেশ সামনে গিয়ে দেখতে চাইলো আসলে হয়েছেটা কি। আমি আর নিলয় গাড়ি থেকে নেমে সামনে যাই। সামনে গিয়ে আমরা দেখি একজন বৃদ্ধ লোক মাটিতে পড়ে আছে, তার বুকে গুলি লেগেছে। আশেপাশের মানুষ ভয়ে ভয়ে তাকাচ্ছে সামনের দিকে, কেউ কিচ্ছু বলছে না, কারণ আমাদের সামনেই বন্দুক হাতে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন লোক। স্থানীয় ভাষায় সবাইকে শাসাচ্ছে যাতে কেউ বৃদ্ধকে কে বা কারা খুন করেছে সেটা না বলে। ব্যোমকেশ বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করে নিল। তারপর আমাকে আর নিলয়কে বলল, লোকটিকে বাঁচানো যাবে যদি লোকটাকে 5 মিনিটের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেটা আর সম্ভব নয়, কারণ লোকগুলো মনে হয় না বৃদ্ধকে বাঁচতে দেবে। বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে নিলয়ের মায়া হলো, কিন্তু মিশরের অপরাধী সম্পর্কে নিলয়ের কোনো ধারণা নেই, তাই সে আবেগে ভাসছে। হঠাৎ নিলয় একটা অঘটন ঘটিয়ে বসে। নিলয় ছুটে চলে যায় সেই বৃদ্ধ লোকটার কাছে, লোকটাকে তুলে গাড়ির দিকে যেতে থাকে। আর সেই সময় একটা লোক বন্দুক হাতে নিয়ে নিলয়ের দিকে উঁচিয়ে ধরে। এর ঠিক মিলি সেকেন্ড পরেই কানে আসে বুলেটের শব্দ। মাটিতে লুটিয়ে পড়ে আরও একটা দেহ। চোখ বন্ধ করে সেই বৃদ্ধ লোকটাকে শক্ত করে ধরে রাখে নিলয়। তার পাশে পড়ে আছে আরও একটা মৃতদেহ। দেহটা সেই লোকটার ছিল যে নিলয়ের দিকে বন্দুক তাক করেছিল। আর তার পিছনে দাঁড়িয়ে আছে ব্যোমকেশ। আর ব্যোমকেশের পাশে দাঁড়িয়ে আছে একজন যুবক। যুবকের হাতে শোভা পাচ্ছে একটা বন্দুক। যুবক গুলি করেছে সেই লোকটাকে। নিলয় যখন দেখতে পেল তারা নিরাপদ আর সেই বৃদ্ধ লোকটাকে হাসপাতালে নিয়ে যেতে পারবে, তখন নিলয় উঠে দাঁড়ালো গাড়ির সামনে। নিলয় বৃদ্ধর দিকে তাকিয়ে দেখে তার চোখ বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। এদিকে সেই লোকগুলো মানুষদের স্থানীয় ভাষায় সতর্ক করছিল যাতে তাদের বিরুদ্ধে কেউ মুখ না খোলে। তারা ঘুরে তাকায় সেই যুবকের দিকে যে তাদের একজনকে মেরে ফেলেছে। পরিস্থিতি খারাপ দেখে স্থানীয় লোকজন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সেখানে শুধু দাঁড়িয়ে থাকি আমরা 4 জন। সেই লোকগুলো বন্দুক বের করবে ঠিক তখনই পুলিশের গাড়ির শব্দ শোনা যায়। পুলিশ আসার সাথে সাথেই তারা পালিয়ে যায়। তাদের সেই সাথীর লাশ সেখানেই পড়ে থাকে। সেই যুবক ব্যোমকেশের কাছে এসে স্থানীয় ভাষায় কিছু একটা বলতে থাকে, কিন্তু সে কি বলছিল সেটা আমি, ব্যোমকেশ বা নিলয় কিছুই বুঝতে পারছিলাম না। তাই সেই যুবক ইংরেজিতে কথা বলতে থাকে। You go from here. I will take everything forward. I am a man of law. Hope to see you again. বলেই সুন্দর একটা হাসি দিল সে। ব্যোমকেশ নিলয় আর আমাকে নিয়ে সেখান থেকে চলে আসে। আর গাড়িতে বসেই ব্যোমকেশ সালমাকে হোটেলে যাওয়ার নির্দেশ দেয়। আজ আর আমরা পিরামিড দেখতে যাব না। নিলয়ের মুখে কোনো কথা ছিল না। একজন লোক মারা গেছে, অথচ নিলয় কিছুই করতে পারেনি। সেই দিন সালমাকে বিদায় করে দিয়ে আমরা কোথাও বের হইনি। আর সেই যুবক কে ছিল সেটাও আমাদের জানা হয়ে ওঠেনি। পরের দিন সকালে সালমা এলো হোটেলে। সালমা আমাদের পিরামিড দেখানোর জন্য এসেছে। আমাদের নিয়ে বেরিয়ে পড়ে পিরামিড দেখানোর জন্য। প্রথমে নিলয় কিছুতেই যেতে চাইছিল না, পরে নিলয়ও যায় আমাদের সাথে। সারা দিন ঘোরার পর আমরা সবাই ক্ষুধার্ত হয়ে পড়ি। ব্যোমকেশ সালমার থেকে সেখানকার সবচেয়ে ভালো রেস্টুরেন্ট সম্পর্কে জানতে পারে। আমরা 4 জন মিলে রেস্টুরেন্টে যাই।
ওখানে গিয়ে আমরা সবচেয়ে ভালো আর ঐতিহ্যবাহী খাবার অর্ডার দিই। খাওয়া শেষ করে আমরা হোটেলে ফিরে যাই। ব্যোমকেশ বলে, অভিশাপ অজিত, প্রাচীন অভিশাপ। ব্যোমকেশের মুখে প্রাচীন অভিশাপের কথাটা আমার মাথায় বারবার ঘুরতে থাকে। এই প্রাচীন অভিশাপের কথাটা আগেও কয়েকবার শুনেছি। ব্যোমকেশের কথার মানে হলো কোনো কিছুর মাধ্যমে অভিশপ্ত কোনো বস্তু, আর সেটার বড় প্রমাণ এই মিশর দেশ। ফেরাউনের দেশে এটাই সবচেয়ে বেশি প্রচলিত। যখন হাওয়ার্ড কার্টার মিশরের প্রভাবশালী রাজা তুতেনখামেনের দেহাবশেষ উদ্ধার করে, তখনই সামনে আসে এই অভিশাপ। অনেক গবেষণা আর অনেক অর্থ ব্যয়ের পর সেই মমি আবিষ্কার হয়। প্রাচীন মিশরে একটা নিয়ম ছিল যে কোনো বাদশা মারা গেলে তাদের দেহ মমি আকারে রাখা হবে, যাতে করে তাদের দেহ নষ্ট না হয়। আর তাদের বিশ্বাস ছিল যদি রাজাদের দেহ ঠিক থাকে তাহলে তারা মৃত্যুর পরেও আরেক দুনিয়ায় গিয়ে রাজার মতোই থাকতে পারবে। সেই জন্য তাদের সাথে পুঁতে দেওয়া হতো প্রচুর অর্থ সম্পদ। আর সবচেয়ে নিষ্ঠুর যে কাজ করা হতো সেটা হলো অনেক দাস দাসীকে জীবিত কবর দেওয়া হতো রাজার আশেপাশে, যাতে করে তারা মৃত্যুর পরেও সেই রাজার দেখাশোনা করতে পারে। কিন্তু আর একটা যে বিষয়ে প্রাচীন মিশরে চলতো সেটা হলো একটা অভিশাপ দেওয়া হতো সেই রাজাদের কফিনের সাথে। তাদের বিশ্বাস তাদের রাজা ঘুমের মধ্যেই শান্তিতে পরের জীবনে আগের জীবনের মতোই থাকবে। আর যাতে করে তাদের ঘুম না ভাঙে আর শান্তির ব্যাঘাত না ঘটে, সেই জন্যই দেওয়া হতো সেই সব অভিশাপ। যদি কেউ তাদের রাজার ঘুম ভাঙায় বা সেই কফিন খোলে, তাহলে সে ওই অভিশাপের শিকার হয়ে মারা যাবে নির্মমভাবে। আর তুতেনখামেনের মৃতদেহ আবিষ্কারের সময় সেখানে যারা ছিল তাদের প্রায় সবাই বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে। তখন থেকেই সেই বিশ্বাসটা আরও গাঢ় হতে শুরু করে। এরপর আরও বিভিন্ন উদাহরণ আছে যেগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে সেই অভিশাপ আসলেই কার্যকর, কিন্তু সেগুলোর ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি, যার ফলে সবকিছুই দুর্ঘটনা হিসেবেই ধরা হয়ে থাকে। আর আমার ধারণা এই কেসে এই রকম কিছুই আছে। কলেজ থেকে যারা এখানে এসেছিল তাদের কেউই বেঁচে নেই, সবাই মারা গেছে কোনো না কোনো দুর্ঘটনার শিকার হয়ে। এর অর্থ একটাই, তারা কোনো না কোনোভাবে কোনো অভিশাপে জড়িয়ে পড়েছে, যার ফলে তাদের মৃত্যু হয়েছে। ব্যোমকেশ চুপচাপ শুয়ে আছে বিছানায়। আমার দিকে তাকিয়ে ব্যোমকেশ বলে, অজিত, তুমি যা যা ধারণা করেছো তার প্রায় 90% সত্য, বুঝলে? প্রাচীন অভিশাপের সাথে কোনোভাবে যুক্ত আছে এই মিশরের কোনো জিনিস, আর সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু কথা হচ্ছে এই সব অভিশাপ লোক দেখানো সব। এসব আমি কিছুতেই বিশ্বাস করি না, কারণ তুতেনখামেনের মমি আবিষ্কারের সময় তারা একটা অভিশাপ পেয়েছিল। সেখানে লেখা ছিল যারা তাকে জাগানোর চেষ্টা করবে তারা সবাই রাজা তুতেনখামেনের অভিশাপে মারা যাবে। অবশ্য হয়েছিল সেটাই, কিন্তু সেই খনন কাজ যার নেতৃত্বে ছিল সেই হাওয়ার্ড কার্টার, সে তো দিব্যি শেষ জীবন পর্যন্ত বেঁচে ছিল। বয়সও ছিল অনেক তার। এই একটা জিনিসই যথেষ্ট এটা প্রমাণ করার জন্য যে ওসব কোনো অভিশাপ নয়, সবকিছুই ছিল নিছক দুর্ঘটনা। আচ্ছা ব্যোমকেশ, তারা সবাই যে প্রজেক্টের কাজে মিশরে এসেছিল সেটা কি ছিল? এখানে এখন তো 4টে খুনের তদন্ত করলে চলবে না। যদি এই সব কিছু কোনো মানুষ করে থাকে তাহলে সেই সব ছাত্রছাত্রীদেরও খুন হয়েছে, আর এগুলো যারা করেছে তারা একটা দলেরই লোক। তুমি ভুল ভাবছো অজিত, আমি এখানে সেই সব খুনের তদন্ত করতে আসিনি। আমি এখানে এসেছি বাংলাদেশে যে 4টি খুন হয়েছে সেটার তদন্ত করতে। বাকিগুলো খুন হোক বা দুর্ঘটনা, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ ওই কেসের পারমিশন আমি পাইনি। পেলে তারপর না হয় ভাবা যাবে। অনেক পুলিশি ঝামেলা আছে, বুঝবে অজিত? বিনা পারমিশনে তদন্ত করলে অনেক অসুবিধা হবে। অজিত, তোমাকে জানিয়ে রাখি যে কলেজ থেকে এখানে যারা এসেছিল তাদের সংখ্যা ছিল 20 জন। তাদের সাথে 2 জন শিক্ষক, মোট 22 জন। কিন্তু আমাদের সৌভাগ্য এতটাই ভালো যে তাদের কারোর সাথেই জীবিত কথা বলা যাবে না। তারা এসেছিল এখানে একটা প্রজেক্টের জন্য। সেটা ছিল প্রাচীন একটা মমি খোঁজার জন্য আমেরিকা থেকে একদল গবেষক এসেছিল। ধারণা করা হয়েছিল মমিটা ছিল একজন রানীর, কিন্তু যখন সেটা খুঁজে বের করা হয় তখন দেখা যায় সেটা ছিল একজন পুরুষ মৃতদেহ। তারা ভুল জিনিস খুঁজে পেয়েছে বলে হতাশ হয়ে আবার ফিরে যায়, কিন্তু তাদের গবেষণা তো কোনো ভুল ছিল না। সেই গবেষক দলের সবাই বেঁচে আছে। স্থানীয় পুলিশদের সাথে কথা বলে এইটুকুই জানা গেছে, মাটির অনেক গভীরে ছিল সেই পিরামিড। রাজকীয় সেই পিরামিডে কোনো রাজা বা রানী মমির থাকার কথা, আর সেটা সেই সময় একজন রানী শাসন করত। কিন্তু পাওয়া গিয়েছে একটা পুরুষের লাশ।
আর আরও আশ্চর্যের বিষয় হলো সেখানে কোনো মণিমুক্ত কিছুই পাওয়া যায়নি। আর প্রাচীন আমলে তারা ছাড়া সেখানে আর কারোর পায়ের ছাপ পড়েনি। যে ধরে নেওয়া যাবে চোর বা ডাকাত সেগুলো লুট করে নিয়েছিল। এক কথায় তারা সবাই একটা রহস্য হাতে করে ফিরে গেছিল। কিন্তু তারা সবাই কলেজ থেকে নিজ নিজ দেশে ফিরে যায় আর ফিরে আসে না। সেই স্টুডেন্টগুলোই মারা গেছে, কিন্তু সেই শিক্ষকদের কিছুই হয়নি। এখন এখান থেকে একটা ধারণা করতে পারি, সেটা হলো এই সব কিছু একটা দুর্ঘটনা। আর একটা জিনিস চিন্তা করা যেতে পারে, সেটা হলো দুজন শিক্ষক হয়তো কিছু জানে তাদের ব্যাপারে, কিন্তু এটা হওয়ার কোনো চান্স নেই। যদি দুজন শিক্ষক যদি জানে তাহলে তারাও মারা যেত। সর্বশেষ আর একটা ধারণা করা যায়, সেটা হলো সেই দুজন শিক্ষক এইসব খুনের সাথে জড়িত, কিন্তু সেটারও কোনো সম্ভাবনা নেই। আমাদের আজকেই রওনা দিতে হবে সেই পিরামিডের কাছাকাছি, যেখানে সেই মমি পাওয়া গিয়েছিল, যেখান থেকে রানীর লাশের পরিবর্তে বেরিয়ে এসেছিল পুরুষের লাশ। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে আমাদের। সন্ধ্যের দিকে আমরা রওনা দিলাম সেই জায়গার উদ্দেশ্যে। বরাবরের মতো সালমা গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, পিছনের সিটে বসে আছি আমি আর ব্যোমকেশ। শহর থেকে কিছুটা দূরে পাওয়া গিয়েছিল সেই পিরামিডের সন্ধান। আমরা সেখানে গিয়ে জায়গাটা ভালো করে দেখতে থাকি। সালমা পুলিশের সাথে কথা বলে পিরামিডের ভিতর ঢোকার পারমিশন নিয়ে আসে। আমরা এক এক করে পিরামিডের ভিতরে প্রবেশ করি। প্রাচীন স্থাপত্য, আনুবিসের বিশাল বিশাল মূর্তি সহ আরো অনেক কিছু। আনুবিস হল প্রাচীন গ্রিক দেবতা, মাথা শিয়ালের আর শরীর মানুষের। আমাদের বারবার মনে হচ্ছিল আমরা যেন প্রাচীন মিশরের সেই শহরে ঢুকে পড়েছি, যেখানে রাজ করছে এক সাহসী বীর রানী। আমাদের দেখার সাথে সাথেই হয়তো কিছু রক্ষী আমাদের ধরে নিয়ে গিয়ে রানীর সামনে পেশ করবে, আমাদেরকে রানী শুলে চড়িয়ে দেবে। পিরামিডের ভিতরে একটা গোপন ঘরে বন্দী হয়ে আছি আমরা। আমাদের হাত পা বাঁধা। আমরা চিৎকার করে সাহায্য চাইতে পারবো, কিন্তু এখানে আমাদের চিৎকার শোনার জন্য কেউ নেই। আমরা যে মাটির নিচে রয়েছি। নিলয় আর সালমা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। শুধু আমি আর ব্যোমকেশ সজাগ চোখে চারিদিকটা ভালো করে দেখে যাচ্ছি। এই মুহূর্তে আমার বা ব্যোমকেশের কিচ্ছু করার নেই, চুপচাপ বসে থাকা ছাড়া। ধীরে ধীরে নিলয় আর সালমার জ্ঞান ফেরে। আস্তে আস্তে চোখ মেলে ওরা। ওরাও কিছু বলে না, মনে করার চেষ্টা করে আসলে কোথায় আছে ওরা। আমিও ভেবে যাচ্ছিলাম আমরা এখানে কিভাবে এলাম। হঠাৎই চোখের সামনে ভেসে উঠল সেই দৃশ্য। সালমা পুলিশের সাথে কথা বলার পর আমাদের সাথে নিয়ে পিরামিডের ভিতর প্রবেশ করে। তখন আমার মনে হচ্ছিল কেউ আমাদের অনুসরণ করছে। ঠিক তখনই কেউ বা কারা পিছন থেকে আমাদের নাকে রুমাল চেপে ধরে। তারপর আর কিচ্ছু মনে নেই আমার। যখন জ্ঞান ফেরে তখন আবিষ্কার করি আমরা এই ঘরে বন্দী হয়ে রয়েছি। ব্যোমকেশ এখানে আসার পর থেকে ঝিমিয়ে গেছে, কিছুই বলছে না। হয়তো ব্যোমকেশও বোঝার চেষ্টা করছে কি করে কি করবে। ঠিক তখনই ঘরে প্রবেশ করে তিনজন লোক, সবার মুখ কাপড় বাঁধা। মাঝের লোকটাকে দেখে মনে হচ্ছে সেই সর্দার টাইপ কিছু একটা হবে। ব্যোমকেশ এতক্ষণ চুপ ছিল। কিছুক্ষণ চুপ থাকার পর লোকগুলোকে উদ্দেশ্য করে ব্যোমকেশ বলল, পিরামিডের বন্ধ ঘরে আমাদের আটকে রাখার কারণটা কি জানতে পারি? আর আমাদেরকে যে কারণে আটকে রাখা হয়েছে তার কিছুই আমাদের জানা নেই। ব্যোমকেশের কথা শুনে মাঝের লোকটা হাসতে শুরু করে আর স্পষ্ট ইংরেজিতে বলতে থাকে, What do you know about pyramids or mummies? Tell us what you know. We have been looking for that stuff for years. লোকটার কথা শুনে ব্যোমকেশ বলে, আমরা সত্যিই কিছু জানি না। আমরা এখানে এসেছি শুধুই রহস্য সমাধান করতে। একটা রানীর কফিনে কি করে একটা পুরুষের লাশ আসলো সেটা জানার জন্যই এসেছি আমরা। মিনতি করে বলল ব্যোমকেশ ওদেরকে। ব্যোমকেশের চোখ মুখ তখন অনেকটাই নির্বোধের মতো হয়ে গেছে। অবশ্য আমি ব্যোমকেশের কথার ধরন শুনে বুঝে গিয়েছিলাম ব্যোমকেশ লোকগুলোর সামনে নিজেকে বোকা প্রমাণ করার চেষ্টা করছে। সেই লোকটা আবার গম্ভীর কণ্ঠে বলল, Queen Risusitan's body has not yet been found. Also, if the dead body is found, then a lot of money will be found, because it was left with him everything. But everything changes when the news spreads that the dead body of the queen is not here. কথাটা শুনে ব্যোমকেশের ভ্রু কুঁচকে যায়। ব্যোমকেশ আবার সেই স্বরেই বলল,
আমরা এসবের কিছুই জানি না, আমাদের দয়া করে সবটা খুলে বলুন। লোকটা যা বলল সেটা বাংলায় রূপান্তর করলে এমনটা দাঁড়ায়। এসব বলে কোনো লাভ নেই, কারণ আমরা জানি তোমরা এখানে এসেছো সেই সম্পদ লুট করে নিয়ে যেতে। রানী রি সুইস্তান যখন মারা যান তখন তার কফিন অনেক বড় করে বানানো হয়। বেঁচে থাকতে তিনি অনেক বিলাসিতার মধ্যে থাকতেন, তাই তার শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পরেও যেন সে বিলাসিতার মধ্যে থাকতে পারে। তাই যখন তিনি মারা যান তার বিশাল কফিনের এক পাশে তাকে মমি করে রাখা হয়, আর পুরো কফিনের ভিতরে রেখে দেওয়া হয় মূল্যবান সমস্ত সম্পদ, হীরা মণি মুক্ত সব কিছু, এক কথায় গুপ্তধন। কিন্তু সেই সব এখন কোথায় তার কেউই জানে না। কয়েক বছর আগে খুঁজে পাওয়া যায় রানী রি সুইস্তানের পিরামিড। সেখানে সবচেয়ে রাজকীয় সেই কফিন পাওয়া যায়, সেখানে নাম খোদাই করা ছিল তার। আর অবাক হওয়ার বিষয় এই যে সেই কফিন ছিল সাধারণ মাপের, তার ভিতরে কোনো ধন সম্পদ কিছুই পাওয়া যায়নি। আর সেই কফিনের লাশও নাকি রি সুইস্তানের নয়, একটা পুরাশ। তখন থেকেই সবাই ধারণা করতে শুরু করে দেয় রানীর কফিন নয় ওটা। সকলকে বোকা বানানোর জন্য ওই পিরামিড তৈরি করেছিল রানী নিজে, আর সেখানে অন্য কারোর লাশ রেখে নিজের জন্য একটা গোপন সমাধিস্থান বানান। সেখানে এখনো তার লাশ সহ সব গুপ্তধন লুকিয়ে রাখা রয়েছে, কিন্তু সেই জায়গা কোথায় তা কারো জানা নেই। সেই জায়গা যে খুঁজে বার করবে সেই মারা যাবে, সেই আশঙ্কাও সামনে আসে। কারণ সেই পিরামিডের ভিতর এমন কিছু ফলক ছিল যেগুলোতে সেই জায়গা সম্বন্ধে কিছু সূত্র দেওয়া ছিল, আর সেই অভিশাপও লেখা ছিল। কিন্তু আজ পর্যন্ত কেউই সেগুলো খুঁজে বার করতে পারেনি। সেই সব সূত্র কোনোভাবে চুরি হয়ে যায়, সাথে করে সব কিছুই গায়েব হয়ে যায়। তখন থেকেই পাল্টে যায় সব। সেই সূত্র মিশরের কোনো গ্যাং চুরি করেনি, বাইরের কেউ সেগুলো চুরি করেছে। আর সেই কারণে এখনো পর্যন্ত সবাই সেই সম্পদ খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। সবাই খুঁজে বেড়াচ্ছে সেই সব সূত্র। একবার সেগুলো কারোর হাতে পড়লেই সে পৌঁছে যাবে সেই গুপ্তধন পর্যন্ত। কথাগুলো শেষ করার পর লোকটা বাকি দুজনকে সাথে নিয়ে চলে যায়। হঠাৎ করে নিলয় সালমার দিকে তাকিয়ে বলে, আচ্ছা সালমা, তুমি তো অনেক দিন ধরেই মিশরে আছো, তুমি এইসবের কিছুই জানো না? আর তুমি তো আর্কিওলজি নিয়ে পড়াশোনা করো, তোমার তো এইসব জিনিস জানার দরকার ছিল। তোমরা যতটা অবাক হয়েছ ঠিক ততটাই আমিও অবাক হয়েছি, কারণ এইসব নিয়ে কেউ কিছুই জানে না। কারোর কাছে এইসব নিয়ে কোনো ধারণাই ছিল না। হতে পারে সেই পিরামিড আবিষ্কারের পরে কেউ একজন সেইগুলা চুরি করে নিয়ে যায়, আর সরকার লজ্জা লুকিয়ে রাখার জন্য কাউকে সেই বিষয় জানায় না। সেটা নিয়ে কথা উঠেছিল, কিন্তু সবাই সেটাকে গুজব মনে করে উড়িয়ে দেয়। তার চেয়ে বড় রহস্য হয়ে থেকে যায় একটা মেয়ের লাশ কি করে একটা ছেলের লাশ হয়ে গেল। জবাব দেয় সালমা। নিলয় আবার বলে, আমার মনে হয় সেই কলেজের ছাত্রছাত্রীরাই চুরি করেছে সেই সব সূত্র। আর আমি যদি ঠিক হয়ে থাকি তাহলে তারা সেগুলোর মানে উদ্ধার করে সেই গুপ্তধনের খোঁজ পেয়ে গিয়েছিল। কিন্তু অভিশাপ অনুযায়ী যারা গুপ্তধন খুঁজে বের করবে তাদের উপর নেমে আসবে অভিশাপ। হয়তো সেটাই সত্যি হয়, আর তারা পালিয়ে যায় নিজ নিজ দেশে, আর নির্মমভাবে সেই অভিশাপের শিকার হয়ে মারা যায় সবাই। যদি এরকমটা হয়ে থাকে তাহলে সেই সূত্রগুলো কোথায়, আর সেই গুপ্তধনই বা কোথায়? এতক্ষণ ধরে ওদের কথাবার্তা শুনে যাচ্ছিল ব্যোমকেশ। এবার সে বলল, হয়তো সেই ছাত্রছাত্রীদের কাছে ছিল সেই গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর উপায়, আর এটা একজন জানতে পেরে যায়, তাই সে এক এক করে খুঁজে বের করে মেরে ফেলে। হয়তো সে ওই সূত্রগুলোও খুঁজে পায় আর সে গুপ্তধন পর্যন্ত পৌঁছে যায়। ওই তিনজন লোক আবারও ঘরে প্রবেশ করে। ঠিক তখনই ব্যোমকেশ দাঁড়িয়ে যায়। ব্যোমকেশের হাতে ছোট একটা ছুরি। আমি বুঝে যাই ব্যোমকেশ এই ছুরি দিয়ে নিজেকে মুক্ত করেছে। ব্যোমকেশ ধীরে ধীরে আমাদেরকেও মুক্ত করে। তারপর ব্যোমকেশ ওনার একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে। মাঝের লোকটা যখনই ঘরে ঢোকে তখনই ব্যোমকেশ লোকটার গলায় সেই ছোট ছুরিটা বেঁধে ধরে আর তাকে সামনে রেখে এগিয়ে যেতে থাকে।
আমরা যখন বাইরে বের হলাম ঠিক তখনই আমাদের ঘিরে ধরে কয়েকজন লোক। তাদের সবার হাতে বন্দুক ছিল, কিন্তু তাদের সর্দারের জীবনের ঝুঁকি কেউ নিতে রাজি নয়। তখন ব্যোমকেশ সবাইকে আদেশ দেয় বন্দুক ফেলে দেওয়ার জন্য। তারা সবাই সেটাই করে। এরপর ব্যোমকেশ নিলয়কে বলে সমস্ত বন্দুক তুলে নিতে। নিলয় তাই করে। এরপর ব্যোমকেশ সেই ছুরিটা পকেটে রেখে বন্দুক তাক করে ধরে সেই লোকটার মাথায়। নিলয় ও সালমাও একটা করে বন্দুক হাতে নেয়। তারপর সেই বদ্ধ জায়গা থেকে আমরা বেরিয়ে পড়ি। আমরা যেখানে আটকে ছিলাম সেটা আসলে কোনো পিরামিড ছিল না, সেটা কোনো একটা কারখানা। আমরা যখন বাইরে বের হয়ে হাঁটছি তখন পিছন থেকে হঠাৎ গর্জে ওঠে বন্দুক। একটা গুলি এসে লাগে সোজা নিলয়ের হাতে। চোখ জল করে ওঠে ব্যোমকেশের। ও বুঝতে পারে কারো কাছে অতিরিক্ত বন্দুক ছিল, সেই গুলি করেছে পিছন থেকে। কিন্তু লক্ষ্য ভুল করে ব্যোমকেশের হাতে না লেগেছে নিলয়ের হাতে। ব্যোমকেশ সর্দারের পায়ের হাঁটুতে গুলি করে। সালমাকে ব্যোমকেশ বলে, নিলয়কে তাড়াতাড়ি গাড়িতে উঠাও, হাসপাতালে যেতে হবে। আমাদের গাড়ি যেভাবে চলছে তাতে গতি বেড়ে যাওয়ার কথা, তার বদলে গাড়ির গতি ধীরে ধীরে কমতে শুরু করে দেয়। ব্যোমকেশ লক্ষ্য করে সালমার মুখে একটা বিস্ময় চেয়ে গেছে। প্রথমবারের মতো ধক করে ওঠে ব্যোমকেশের বুক। আমরা সবাই সামনে তাকিয়ে দেখি ফাঁকা রাস্তা দিয়ে এগিয়ে আসছে একটা ট্রাক, আর ট্রাকটা আমাদের গাড়ির দিকেই এগিয়ে আসছে। সালমা চিৎকার করে বলতে থাকে, গাড়ির পেট্রোল ফুরিয়ে গেছে, আমাদের হাতে সময় খুব কম, যদি তাড়াতাড়ি কিছু করা না যায় তাহলে সেই ট্রাক আমাদেরকে পিষে দিয়ে চলে যাবে। গাড়ি আর এক পাও নড়ল না, তাই আমরা যত দ্রুত সম্ভব গাড়ি থেকে নেমে পড়লাম। আমরা নেমে আসার সাথে সাথেই বিশাল ট্রাকটা ধাক্কা দিল আমাদের গাড়িতে। গাড়িটা উড়ে গিয়ে অনেক দূরে পড়ল, আর সাথে সাথেই গাড়িতে আগুন ধরে গেল। আমরা যদি গাড়িতে থাকতাম তাহলে আমাদের অবস্থা সেই আগুনের সাথেই শেষ হয়ে যেত। কথাটা ভাবতেই শিউরে উঠলাম আমি। নিলয়ের হাত থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে ক্রমাগত। কিছু একটা তাড়াতাড়ি করতে হবে, না হলে রক্ত বেরিয়েই ও মারা যাবে। সেই ট্রাক আর না দাঁড়িয়ে সোজা রাস্তা বরাবর চলে যায়। জনমানবহীন জায়গায় যখন কিছুই করার ছিল না, তখন একটা গাড়ি এগিয়ে আসে আমাদের দিকে। একটা যুবক গাড়ি থেকে নেমে আসে। ব্যোমকেশ চিনতে পারে সেই যুবককে, সেই যুবক যে রাস্তায় তাদের বাঁচিয়েছিল গুন্ডাগুলোর হাত থেকে। ব্যোমকেশ আর কিচ্ছু না ভেবে নিলয়কে নিয়ে গাড়িতে উঠে বসে। সবাই গাড়িতে ওঠার সাথে সাথেই গাড়ি ছেড়ে দেয় আর একেবারে হাসপাতালে এসে দাঁড়ায়। তারপর আমরা নিলয়কে সাথে নিয়ে ভিতরে গিয়ে ভর্তি করে দিই। ব্যোমকেশের দিকে তীক্ষ্ণ নজরে হাসি মুখে দাঁড়িয়ে আছে সেই যুবক। ঠিক সেই সময় হঠাৎ করেই ব্যোমকেশ নিজেকে একেবারে সাধারণ করে নেয়। একটা হোটেলে বসেছিলাম আমরা। সেই যুবক আমাদের দিকে তাকিয়ে বলে, আমি রহমত শেখ, মিশর পুলিশ ডিপার্টমেন্টের সদস্য। তখন রাস্তায় আপনাদের সঙ্গে দেখা হয়, তখনই আমার মনে হয়েছিল আপনারা ভালো মানুষ, তাই আর জিজ্ঞাসাবাদ কিছুই করা হয়ে ওঠেনি। কিন্তু যখন আজকে আমি আপনাদের কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম, তখনই হঠাৎ করে একটা বিকট শব্দ কানে যায়। তখন গাড়ি ঘুরিয়ে সেদিকে গিয়ে দেখি আপনারা দাঁড়িয়ে আছেন আর একজন আহত। ব্যোমকেশ একটা সিগারেট ধরালো। সিগারেটে টান দিতে দিতে ব্যোমকেশ বলল, আমার নাম ব্যোমকেশ বক্সী, আর ও হলো আমার সহকারী অজিত বন্দ্যোপাধ্যায়। আমার বন্ধুও বলতে পারেন। একটা জটিল কেস সমাধান করতে বাংলাদেশ গিয়েছিলাম। বাংলাদেশে গিয়ে বুঝতে পারলাম কেসের সূত্রপাত মিশরে, তাই বাংলাদেশ থেকে সোজা মিশরে চলে এলাম। কেস? কিসের কেস ব্যোমকেশ বাবু? ঢাকা শহরে একের পর এক নবদম্পতির মৃতদেহ পাওয়া যাচ্ছিল। খুন করা হয় ওদেরকে। মোট 6 জন মারা যায়। 2টি খুনের সমাধান করলেও বাকি 4টি খুনের সমাধান এখনো করতে পারিনি। সেই 4টি খুনের সমাধান করতেই মিশরে আসা। কিন্তু কিসের কি, এখানে এসে সব ভেস্তে দেয় সেই লোকগুলো। পিরামিডের একটা রহস্যের সন্ধান পেয়ে সেখানে যাই, আর ডাকাতরা বন্দি করে আমাদের। সেখান থেকে কোনো মতে যখন পালিয়ে আসছিলাম তখন একটা ডাকাতের গুলি লাগে নিলয়ের হাতে। এরপর একটা ট্রাক কোথা থেকে যেন মারতে আসে আমাদের, কিন্তু সেখান থেকেও বেঁচে যাই।
এরপর ব্যোমকেশ আরো কিছু কথা বলে সেই যুবকের সাথে। সব শুনে সেই যুবক ব্যোমকেশকে বলে, আপনারা তো মিশরের পুলিশের সাথে যোগাযোগ করতে পারতেন, আমরা সাহায্য করতে পারতাম আপনাদের। প্রশ্ন করে বিছানায় বসে পড়ে যুবক রহমত শেখ। ব্যোমকেশ কিছুটা অভিনয় করে বলল, আসলে ছোট একটা রহস্যের জন্য আমরা মিশরে এসেছি। এটা নিশ্চিত হতে এসেছি যে খুনের সাথে আসলেই মিশরের কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু সেসব কিছুই নেই। মিশরে এসে খালি বিপদে পড়ছি। মিশর পুলিশের কোনো সাহায্য দরকার নেই আমাদের। যা যা ঘটেছে সব ছিল দুর্ঘটনা। আর কয়েকদিন থেকেই এখান থেকে চলে যাব আমরা। রহমত শেখ ব্যোমকেশের উত্তরটা শুনে একটা রহস্যময় হাসি দিল। তারপর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। ব্যোমকেশ ও রহমতের যাওয়ার পথের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে নিলয়ের কেবিনে চলে গেল। হাত ফুঁড়ে গুলি বেরিয়ে গিয়েছিল, তাই তেমন কিছু একটা হয়নি। ব্যোমকেশ কেবিনে গিয়ে ডাক্তারের সাথে ভালো মন্দ জিজ্ঞেস করে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। নিলয়, আমাকে আর সালমাকে নিয়ে বেরিয়ে পড়ল ব্যোমকেশ, কারণ হাসপাতালে আর কোনো কাজ নেই আমাদের। সালমা আমাদের হোটেলে নামিয়ে বাড়ি চলে গেল। হোটেলের একটা ঘরে বসে আছি আমরা সবাই। আমাদের সামনে রয়েছে কিছু পাথরের ফলক। নিলয়ের হাত তখনও ব্যান্ডেজ করা, কোনো কাজ ঠিক মতো করতে পারছে না সে। ব্যোমকেশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফলকের দিকে। পুরনো আমলের প্রাচীন পাথরের ফলক। সেখানে প্রাচীন মিশরীয় ভাষায় কিছু লেখা আছে, যার অর্থ আমরা কিছুই বুঝতে পারছি না। আমিও এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছি। হঠাৎ বলে উঠলাম, ব্যোমকেশ, প্রাচীন অভিশাপ। মুখ ফসকেই ব্যোমকেশকে প্রাচীন অভিশাপের কথা বলে ফেলি আমি। চট করে একবার আমার দিকে তাকায় ব্যোমকেশ। আমি বুঝতে পারি ব্যোমকেশ কিছু একটা বলবে আমাকে। ব্যোমকেশ বলল, ফলকগুলো দেখে তোমার কি মনে হচ্ছে অজিত? ফলকগুলো দেখে কি মনে হবে? প্রাচীন ফলক এগুলো। ফলকের লেখাগুলো ভালো করে দেখো। এই সব প্রাচীন কফিন অভিশপ্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের গায়ে এরকম ভাবে লেখা হতো সেই সব অভিশাপ। সেটা দেখেই আন্দাজ করেছি। আমি আবার সেদিকে দৃষ্টি দিলাম, সেগুলো বোঝার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ব্যোমকেশকে দেখলাম কাকে যেন কল করছে। পরের দিন সকাল সকাল ব্যোমকেশ হোটেল থেকে বাইরে যাবে, ঠিক তখনই হোটেলের ম্যানেজার তার হাতে একটা ব্যাগ তুলে দেয়। সেটা নাকি কেউ একজন তাকে দিতে বলে গিয়েছিল, কিন্তু সেই লোকের চেহারা ঢাকা ছিল। ম্যানেজার সেই লোককে দেখলে চিনতে পারবে না। যখন সেই ব্যাগ ব্যোমকেশ ঘরের ভিতর নিয়ে আসে, তখন সেখান থেকে বেরিয়ে পড়ে সেই ফলকগুলো। সেখানে দুর্বোধ্য ভাষায় কিছু লেখা আছে, আর খোদাই করা কিছু চিত্র বা নকশা। বেশি বড় পাথর ছিল না সেগুলো, তাই সহজেই ব্যাগে এঁটে গেছে। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ল কেউ। ব্যোমকেশ এসে দরজা খুলে দিল। বাইরে তাকিয়ে দেখে সালমা দাঁড়িয়ে আছে। ব্যোমকেশ তাকে টেলিফোন করে আসতে বলেছিল। মেয়েটা বিশ্বাসী সেটা বুঝে গেছে ব্যোমকেশ, সেই কারণে তাকে অনেক কিছুই খুলে বলেছে ব্যোমকেশ। আর সে যেহেতু আর্কিওলজিতে পড়াশোনা করে, তাই তার বোঝার কথা এই লেখাগুলো আর এইসব চিত্রে কি আছে। সালমা সেই পাথরের ফলকগুলো একবার দেখেই চেঁচিয়ে ওঠে আর বলে, এগুলো তো সেই পাথরের ফলক যেগুলো রানী রিসউইস্তানের সমাধি থেকে চুরি হয়ে গেছিল। তুমি কি করে বুঝলে? বিস্ময় ফুটে উঠল ব্যোমকেশের কণ্ঠে। সালমা আবার বলল, এখানে স্পষ্ট করে লেখা আছে কত সালে রানী রিসউইস্তান মারা গেছেন আর কত সালে তার জন্ম হয়েছে। এখানে আরো লেখা আছে, আমি নিজের সমাধি লুকিয়ে রাখলাম এমন এক জায়গায় যেখান থেকে আমাকে খুঁজে বের করা অসাধ্য হয়ে উঠবে সবার জন্য। আর কেউ যদি আমাকে খুঁজেও বার করে, তাহলে আমার অভিশাপের শিকার হয়ে ধ্বংস হয়ে যাবে সে। কথাটা রানী রিসউইস্তান নিজে লিখেছে আর নিচে তার নিজের নাম লিখে দিয়েছে। এটা থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে তিনি যথেষ্ট বুদ্ধিমতী ছিলেন। কেউ যেন তাকে আর তার সম্পদ কোনোদিনও খুঁজে না পায়, তার ব্যবস্থা তিনি করে রেখে গেছিলেন নিজের হাতে। না, কিন্তু এটা বুঝতে পারছি না আপনি এসব খুঁজে পেলেন কি করে? ব্যোমকেশ গম্ভীর হয়ে গেছে। ব্যোমকেশ রহস্য উদ্ধার করতে এসেছিল সেই 4টে খুনের। এখন আর একটা রহস্য তার পিছনে পড়ে আছে। লেখাগুলোর মানে তো বুঝলাম, কিন্তু নকশার মানে কি? অনেক পুরনো আমলের নকশা। লাইব্রেরি ছাড়া এটার মানে বের করা সম্ভব নয়। আমাকে 12 ঘন্টা সময় দিন।
সেই জায়গা কোথায় আমি বলে দিতে পারবো। ব্যোমকেশ মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে। সালমা চলে যাওয়ার পর আমি ব্যোমকেশকে বললাম, একটা অচেনা মেয়েকে এত কিছু বলার মানে কি ব্যোমকেশ? সেও তো আমাদের জন্য বিপদ আনতে পারে। আমরা এখানে কেন এসেছি সেটা সে ভালো করেই জানে। আর আমাদের মারতে ট্রাক এসেছিল কেন? আমরা এখানে কেন এসেছি সেটা সালমা ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ, আর একজন জানে, সেটা হলো রহমত শেখ। কিন্তু তিনি তো পুলিশের লোক, তিনি আমাদের সাহায্যই করবেন। আর এই ফলকগুলো সালমাই আমাদের পাঠায়নি তো। আমার কথা শুনে ব্যোমকেশ চুপ করে থাকলো, কারণ ব্যোমকেশ বুঝতে পেরেছে আমার কথায় কিছুটা যুক্তি আছে। ব্যোমকেশ বুঝতে পারছে না আসলে এখানে হচ্ছেটা কি। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বলল, বাংলাদেশে যে 4 জন খুন হয়েছে সেটা কিসের জন্য হয়েছে জানো? তা তো জানি না। কিসের জন্য? আসলে খুনগুলো হয়েছে এই ফলকগুলোর কারণে। খুনের কারণ আমার কাছে এখন স্পষ্ট। যখন সেই পিরামিড আবিষ্কার হয় তখন সেখানে ছিল সেসব ছাত্রছাত্রীরা। তারা হঠাৎ করেই খুঁজে পায় সেই ফলক। তাদের মধ্যে কেউ জানতে পেরেছিল সেখানে কি লেখা আছে, আর তাই তারা ঠিক করে সেই গুপ্তধন খুঁজে বের করে তারা সবাই মিলে ভাগ করে নেবে। কিন্তু তাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায় সেই অভিশাপ। সে ফলকগুলো সহ হয়তো কেউ দেখে ফেলে বা সব কথা শুনে ফেলে, আর তাই সেই ছাত্রছাত্রীরা তখন ফিরে যায় আমেরিকা আর পুরো প্রস্তুতির সাথে আসার পরিকল্পনা করে। তখন হঠাৎ করে তাদের ভিতর থেকে একজন একজন করে মারা যেতে শুরু করে। সেই সময় তাদের মনে সেই অভিশাপের কথা গেঁথে যায়। তারা নিজেদের দেশে পালিয়ে যায়, কিন্তু সবাই তো নিজেদের পরিচয় পাল্টাতে পারেনি। সেই জন্য সেই 4 জন সবার শেষে মারা যায়। আর তাদের কাছেই ছিল সেই ফলক। তাদের কাছ থেকেই সেটা ছিনিয়ে নেওয়া হয়েছে। তারা যে পরিচয় পাল্টে ফেলেছিল সেটা তাদের পরিবার ভালো করেই জানতো, কিন্তু এমন সতর্কতার সাথে তারা সবকিছু করেছে যে কেউ কিছু বুঝতেই পারেনি। এই ফলকগুলো এখন কেউ একজন আমার কাছে পাঠিয়ে দিয়েছে। এর অর্থ কেউ জানে আমি কে আর এখানে কি করতে এসেছি, কিন্তু এগুলো আমাকে দেওয়ার উদ্দেশ্য কি সেটা এখনো বুঝে উঠতে পারছি না। সেই সব ফলক ব্যবহার করে সুন্দর করে সেই গোপন জায়গা থেকে গুপ্তধন বের করে চুপচাপ সরে যেতে পারতো, কিন্তু সেটা না করে আমাকে পাঠিয়ে দেওয়ার মানে কি? ব্যোমকেশের গলায় রহস্য ফুটে উঠল। সে কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, এখন আমাদের কাজ হচ্ছে ওই পুরুষ মমি রাখা আছে সেটা ভালো করে দেখা। সেখান থেকেও আমরা কিছু বুঝতে পারি। অজিত, রানী চাইলেই খুব সহজেই সেখানে একটা নারীর লাশ রেখে সবাইকে আরো ভালো করে বোকা বানাতে পারত, কিন্তু সেটা না করে সেখানে রয়েছে পুরুষের মমি। আসলে সেই রানীর মাথার মধ্যে চলছিল কি? নাকি কেউ একজন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কোনো পুরনো মমি এনে সেই কফিনের মধ্যে রেখে গিয়েছে? কিন্তু সেটা কোনো রকম ভাবেই সম্ভব নয়, কারণ আবিষ্কারের সময় সেখানে অনেক মানুষ থাকে, তারা নিজে সব দেখেছে। কিন্তু ফলকগুলো আশেপাশে থাকার কারণে সেই ছাত্রছাত্রীরা সেগুলো চুরি করতে পেরেছিল খুব সহজেই। তাহলে এখন আমরা কোথায় যাব ব্যোমকেশ? আমরা এখন যাব মিশরের জাদুঘরে, কারণ এখন সেখানেই রাখা হয়েছে রানীর কফিন আর সেই মমি। আর সেই খনন কাজে সেই প্রফেসর নির্দেশনাতে হয়েছিল, তার সাথেও কথা বলতে হবে। কথা শেষ হতেই ব্যোমকেশ আবার সালমাকে টেলিফোন করলো। সালমাকে ব্যোমকেশ কিছু কাজ দিল। আমি এখনো বুঝতে পারছি না ব্যোমকেশ আসলে কি চাইছে। আমি বোঝানোর পরেও ব্যোমকেশ সালমাকে বিশ্বাস করছে দেখে আমার প্রচন্ড খারাপ লাগছে। প্রফেসর ইফতিকার আলীর অফিসে বসে আমি আর ব্যোমকেশ। আমাদের ভাগ্য ভালো, প্রফেসর ইফতিকার আলী ইংলিশ জানেন, তা না হলে বিপদে পড়ে যেতাম। আমাদের সাথে সালমা ছিল না, প্রফেসরের সাথে সালমাই আমাদের দেখা করিয়ে দিয়েছে। ও থাকলে অসুবিধে হতো না। সালমা যে কতটা কাজের সেটা আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি। প্রফেসর ইফতিকার আলী ইংরেজিতে বলতে থাকলেন। সুবিধার জন্য আমি বাংলায় রূপান্তর করে দিচ্ছি। আমার কাছে কি জানতে চান আপনারা? একটু খুলে বলেন, আমার হাতে সময় নাই। যা বলা তাড়াতাড়ি বলেন, 30 মিনিট পরেই আমারে পড়াতে যেতে হবে। ব্যোমকেশ প্রফেসর ইফতিকার আলীকে উদ্দেশ্য করে বলল, না স্যার, আমরা আপনার বেশি সময় নেব না, 2-1টা প্রশ্ন করেই চলে যাব। কি প্রশ্ন করবেন করুন না। আচ্ছা, শুরু করছি তাহলে। রানী রিস উইস্তানের পিরামিড আবিষ্কারের পর সেখান থেকে যেই লাশ বাম্মি পাওয়া গেছে সেটা নিয়েই আমরা জানতে এসেছি। আসলে সে লাশ কয়দিন ছিল সেখানে, বা কেউ কি লাশটা পাল্টে দিতে পারে না? হয়তো সেখানে কোনো নারীর লাশ ছিল, কিন্তু কেউই আমাদের বিভ্রান্ত করার জন্য সেখানে পুরুষের লাশ দিয়ে দিয়েছে। ব্যোমকেশের মুখে রানী রিস উইস্তানের কথা শুনে কেমন জানি করে উঠলেন প্রফেসর। তারপর নিজেকে সামলে নিয়ে বলতে লাগলেন, ইতিহাসের থেকেও জটিল, বুঝলেন মিস্টার?
ব্যোমকেশ বক্সী আমার নাম, আর ও হচ্ছে আমার সহকারী ও বন্ধু লেখক অজিত বন্দ্যোপাধ্যায়। আপনার নাম ব্যোমকেশ বক্সী? আপনাকে তো আমি চিনি, আপনার বহু কেস আমি বইয়ে পড়েছি। ভালোই হলো, আপনার সাথে দেখা হওয়ার ইচ্ছা ছিল। কি যেন বলছিলেন, বলুন। হ্যাঁ, তো যা বলছিলাম, ইতিহাসের থেকেও জটিল বুঝলেন ব্যোমকেশ বাবু। কখন কোথায় কি হয়েছে সেটা বলা মুশকিল। আপনারা কি জানতে এসেছেন সেটা অবশ্য আমি বুঝে গেছি। তাহলে শুনুন, সেই লাশ ঠিক তত বছরের পুরনো যত বছর আগে রানী মারা গেছে। ব্যাস, এর অর্থ নিশ্চয়ই বোঝার কথা আপনাদের। অন্য কোনো কারণেই এই লাশ পরিবর্তন হওয়ার কোনো কারণ নেই, আর আমাদের আগে আর কারো পায়ের ছাপ পড়েনি। ইতিহাস ঘাঁটলে বেরিয়ে আসে রানী রি সুইস্তানের বীরত্ব ও বুদ্ধির কথা। আমাদের সবার ধারণা তিনি কিছু একটা করেছেন এক্ষেত্রে। আর সেই কফিনের আশেপাশে তেমন কোনো দামি জিনিস পাওয়া যায়নি। আপনারা বসুন, আপনাদের আমি আমার সংগ্রহশালা ঘুরে দেখাবো। তার আগে আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি, বসুন। এই বলে প্রফেসর ভিতরের ঘরে চলে গেলেন। এতক্ষণ আমি আর ব্যোমকেশ প্রফেসর ইফতিকার আলীর সংগ্রহশালা ঘুরে দেখলাম। অনেক ভালো ভালো জিনিস আছে তার সংগ্রহে। প্রাচীন আনুবিসের মূর্তি সহ গ্রিক পুরাণের আর মিশরের প্রাচীন দেবতা স্ফিংসের মূর্তি। স্ফিংস হলো এক ধরনের দেবতা। এই দেবতার মুখ নাকি সিংহের মতো, আর পিছনের অংশ মানুষের মতো। গ্রিক পুরাণে নাকি উল্লেখ আছে এরা খুব ভয়ঙ্কর প্রাণী ছিল, মানুষ খুন করে তাদের খেয়ে ফেলত। গ্রিসে এদের মাথা নারীর মতো, মিশরে এরা পুরুষের আকৃতির। মিশরে এরা সমান শক্তিশালী হলেও এরা ছিল সেখানে শান্ত প্রকৃতির। কিন্তু দু জায়গাতেই এরা প্রহরী হিসেবে কাজ করে গেছে। বিভিন্ন কফিন ছিল থাকে থাকে সাজানো। আমি সেগুলো খুব ভালো করে পর্যবেক্ষণ করছিলাম। ব্যোমকেশ হঠাৎ করে ডাক দেওয়াতে আমার মনঃসংযোগ নষ্ট হয়ে যায়। ব্যোমকেশ সেখান থেকে বের হওয়ার জন্য প্রস্তুত। তার যা জানার সব জানা হয়ে গেছে। সেই মমি পুরুষের, আর সেটার সাথে মানুষের কোনো হাত নেই, সেটাতে আর কোনো সন্দেহ থাকে না। হোটেলে ফিরে আসি আমরা। এখন যা করার সালমা করবে। ব্যোমকেশ সালমাকে টেলিফোন করে জানিয়েছে খুব তাড়াতাড়ি হোটেলে চলে আসতে। অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা দুজন সালমার জন্য। হঠাৎ করে বেল বেজে ওঠে। আমরা মনে করি সালমা চলে এসেছে, কিন্তু দরজা খুলে দেখি বাইরে দাঁড়িয়ে আছে সেই যুবক রহমত শেখ, আর তার পিছনে আরো বেশ কয়েকজন অফিসার। তারা আমাকে সরিয়ে দ্রুত ঢুকে পড়ে ঘরের মধ্যে। ব্যোমকেশও কিছুটা অবাক হয়ে গেছে হঠাৎ করে তাদের দেখে। মিশরের পুলিশ অফিসারের পোশাক পরা লোক, আর রহমতকে তো তারা আগে থেকেই জানে। দ্রুত বুদ্ধি খেলে যায় ব্যোমকেশের মাথায়। সর্বনাশ হয়ে গেছে অজিত। আমাদের কাছে আছে সেই পুরনো ফলক, সেগুলো অনেক আগে চুরি হয়ে গেছিল, আর সেই ফলকগুলো মিশর সরকারের সম্পত্তি, কিন্তু আমাদের কাছে এখন সেগুলো। তাহলে সেটার অর্থ একটাই, আমরা বেআইনি কাজ করছি। আর আমাদের কাছে যে এই ফলকগুলো পাঠিয়েছে সেই খবর দিয়েছে পুলিশকে। এক কথায় আমরা এখন ফেঁসে গেছি। পুলিশ আমাদের গ্রেফতার করবে চুরি করার অপরাধে। এই মুহূর্তে আমাদের আর কিচ্ছু করার নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া। ব্যোমকেশ বুঝতে পারলো কেউ একজন আমাদের সাথে বিশাল একটা গেম খেলছে, আর যে খেলছে সে ভালো করেই জানে ব্যোমকেশ আর আমি কেন এখানে এসেছি, আর নিশ্চয়ই সে এখনো তাদের কাজে সফল নয়। তাই আগেই রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে আমাদের দুজনকে। হঠাৎ করে ব্যোমকেশের মাথায় আসে সালমার নাম। ব্যোমকেশ কিছু বলার আগেই আমি ওকে বলি, আগেই বলেছিলাম সালমাকে এত বিশ্বাস করবে না, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। এখন চলো মিশরের জেলের হাওয়া খাওয়া যাক। এত কষ্ট করে এত দূর আসলাম, অথচ সব শেষ। আমার কথা শুনে ব্যোমকেশ একটা রহস্যজনক হাসি উপহার দিল আমাকে। ব্যোমকেশ হাসি দিয়ে বলল, কিচ্ছু হবে না অজিত, আমার উপর ভরসা রাখো।